এসিএস বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সবচাইতে জনপ্রিয় প্ল্যাটফর্ম, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের আস্থার জায়গা। 2022 সাল থেকে এই পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক শিক্ষার্থী এসিএস এর উপর আস্থা রেখেছে তাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য। এসিএসও কিন্তু সেই আস্থা বিফলে যেতে দেয়নি। গত 2 বছরে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এসিএস এ চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 25,000-এর ঊর্ধ্বে। হ্যাঁ, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রায় 1,20,00,000 শিক্ষার্থীদের সুদৃঢ় পড়াশোনায় এসিএস ফিউচার স্কুল এগিয়ে যাচ্ছে তাদের দ্বারপ্রান্তে আপন মহিমায়। সবাইকে স্বাগত জানাচ্ছি এসিএস ফিউচার স্কুলের বিশেষ আয়োজন সিলেবাসের বাইরে। সাথে আছি আমি আফনান আহমেদ রাশেদ। পুরোটা সময় জুড়ে গল্প হবে, আড্ডা হবে, ফান হবে, হবে আরো এক্সট্রা ফাইভ। কারণ আজ স্টুডিওতে বাংলাদেশের সবচেয়ে দুজন জনপ্রিয় ম্যাথ শিক্ষক আছেন। তারা হলেন অভিদা এবং রাকিব ভাই। কেমন আছেন আপনারা? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি এবং আপনাদের দেখার পর আরো বেশি ভালো লাগতেছে। এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের দুজনকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অভি ভাই বুয়েট থেকে পড়াশোনা করেছেন, দুজনই বুয়েট থেকে পড়াশোনা করেছেন। এত কিছু সুযোগ থাকতে কেন শিক্ষকতায় আসলেন? শিক্ষকতায় আসার পেছনে আসলে অনেক বড় একটা রিজন আছে। আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার বাবা নিজেও একজন শিক্ষক, উনি প্রাইমারি স্কুলের টিচার। তো শুরু থেকেই এই টিচিং প্রফেশনটা দেখতে দেখতে ছোটোবেলা থেকেই অভ্যস্ত। আর বুয়েটে চান্স পাওয়ার পর থেকে আসলে প্রাইভেট টিউশনই মোটামুটি ভালোই করা হয়েছে। তো সেটার মাধ্যমে আসলে টিচিংটাকে ভালো লাগা তখন থেকেই। আর যখন অনলাইনে পড়ানো শুরু করি, যখন এই যে করোনার মধ্যে আমরা ভিডিও বানানো শুরু করি, তখনই মনে হয়েছে যে না, এটা আসলে একটা আলাদা টান কাজ করতো। এবং সেখান থেকে আসলে টিচিং প্রফেশনে মাঝখানে অনেক স্টোরি আছে, সেটা আমরা মাঝখানে হয়তো শেয়ার করি। সেখান থেকে আসলে টিচিং প্রফেশনের দিকে আস্তে আস্তে সুইচ করা। রাকিব ভাইয়ের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে না, টিচিং আসাটা অনেকটা অ্যাক্সিডেন্টাল। আমি কখনোই ভাবি নাই যে আমি স্টুডেন্টদেরকে পড়াবো, এত মানুষের ভালোবাসা পাবো। আচ্ছা, আমি যখন বুয়েটে চান্স পাই তখন বাসায় গিয়ে টিউশন করাইতাম। তারপর যখন কোভিড আসে তখন হুট করেই অনলাইনে না চলে আসা হয়। অ্যান্ড অনলাইনে চলে আসে যখন আমরা স্টুডেন্টদের ভালোবাসাটা দেখতে পাই, তখন দেখতে পাচ্ছি যে আমার থেকে এত মানুষ এখন পড়তে রেসপন্স ভালো হচ্ছে, এত মানুষজন উপকৃত দিতেছে। ওটা থেকেই না পড়াশোনা মানে মানুষকে পড়ানোর টিচিংয়ের প্রতি একটা ইন্টারেকশন। আর ডিটেলস পরে ওগুলো তো শুনবই। কিন্তু অভি ভাই ছোটবেলার গল্প বলছিলেন, ছোটবেলার গল্পটা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। ছোটবেলার গল্প বলতে আমার ছোটবেলা আসলে 8-10 জন ছেলেপেলের মধ্যে, মানে এক্সট্রাঅর্ডিনারি আসলে কোনো স্টোরি না। আমি গ্রাম থেকে পড়াশোনা করছি। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তো ওখানেই আমি বড় হয়েছি এবং আমার স্কুলও ওখান থেকেই পড়াশোনা করা। পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমি পড়াশোনা করছি। তো তারপর তো কলেজে ময়মনসিংহে আসা এবং তারপর তো বুয়েটে। বুয়েটের অ্যাডমিশনের প্রিপারেশন বা বুয়েটের ওই অ্যাডমিশনের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স বলতে পজিটিভ নেগেটিভ বলতে আসলে এক্সপিরিয়েন্স কোন জিনিসটা বলি, বাট ওই টাইমটা আসলে হেক্টিক একটা, মানে অ্যাডমিশন পিরিয়ডের যে সময়টা মোটামুটি এখন স্টুডেন্ট যারা এক্সপিরিয়েন্স করতেছে আমারও মোটামুটি ওই সেম টাইপেরই। যেহেতু বুয়ের টার্গেট ছিল এইচএসসি পরীক্ষার আগেও একাডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যতটুকু পড়াশোনা আগায় রাখা যায়, এবং এইচএসসি পরীক্ষার পরে ওই 4টা মাস আসলে আমার মনে হয় যে বেস্ট ইনভেস্টমেন্ট ছিল ওই টাইমটা। যতটা সিরিয়াস ছিলাম ওই টাইমটা, যদি ওই সময় ওইভাবে সিরিয়াসলি পড়াশোনা না করতাম তাহলে হয়তো আজকে বুয়েট নিজের নামের সাথে এই বুয়েটের যেই একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা আমি ক্যারি করি সেটা হয়তো তখন আসলে পাওয়া হইতো না। অভি ভাই যেমনটা বলছিলেন, আপনার ছোটবেলার গল্পটা একটু বলতেন যদি। ছোটোবেলার গল্প আসলে আমার ছোটোবেলাটা আমি নিজেই এটা ফিল করি যে অনেক সুন্দর ছিল, যেটা 90s কিডদের মধ্যে হয়। আমি নিজেও যেহেতু 90s কিড, তো আমার ছোটোবেলাটা আসলে এই যে ট্রানজিশন পিরিয়ড, যেটা অনলাইনের যে ট্রানজিশনের আগের লাইফটা আমি আসলে এনজয় করে আসছি। আমার ছোটোবেলা ছিল যে প্রতিদিন স্কুল থেকে আসা বা প্রাইভেট থেকে এসে বিকালবেলা খেলাধুলা করা, প্রতিদিন বিকালে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আরও মানে যেই আমাদের যে 90s কিডের এখন যে ইমোশনাল স্টোরিগুলা প্রত্যেকটার সাথে আমি রিলেট করতে পারি। বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, বিকালে প্রতিদিন ক্রিকেট খেলা, তারপর রাত্রে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আবার পড়তে বসা, হারিকেন জ্বালাইয়ে পড়া, সেটার এক্সপিরিয়েন্স আমাদের আছে। আমাদের যখন মেইন বাড়ি থেকে আমরা পার্টিশন হই, পার্টিশন বলতে কাকারা বা আমরা পার্টিশন হয়ে নতুন বাসায় যাই, তখন তো কারেন্টের লাইন তখন ছিল না। তো সেখানে আসলে হারিকেন জ্বালিয়ে সন্ধ্যাবেলায় পড়তে বসা, মানে ওই পুরা ভাইবটা আসলে আমার চাইল্ডহুডে আছে। মানে আপনি কি তার মানে গ্রামে বড় হয়েছেন? হ্যাঁ, আমার এসএসসি পর্যন্ত পুরোটাই আমি একদম নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় আমার গ্রামের স্কুলে, ওই স্কুলে পড়াশোনা করছি এবং পুরা গ্রামীণ পরিবেশে আমার ছোটবেলাটা কাটছে আসলে। চমৎকার। ছোটবেলার কোনো মজার গল্প স্মৃতি আছে? মজার গল্প বলতে স্কুল লাইফটা আসলে আমার খুবই, মানে আমি ফিল করি যে না, আমার লাইফের গোল্ডেন পিরিয়ডটা আমি পার করে আসছি। আমার স্কুল লাইফে প্রতিদিন স্কুলের পরে টিফিন টাইমে ক্রিকেট খেলা,
স্কুলের পরে ক্রিকেট খেলা আমরা এরকমও হয়েছে যে এখন এই যে জ্যৈষ্ঠ মাসের যে রোদটা, যেই রোদে এখন আমার মনে হয় যে এখন আমি 10 মিনিট বাইরে দাঁড়ায় থাকতে পারবো না, এখন আমি লিটারালি পারবো না। সেই জ্যৈষ্ঠ মাসের রোদে আমরা টেস্ট খেলা খেলতাম ক্রিকেটে স্কুলের মাঠে, যে স্কুল শুরু হওয়ার আগে 1 ঘন্টা ক্রিকেট ম্যাচ হবে, টিফিন টাইমের মধ্যে আধা ঘন্টা, খেলার পরে আরও 1.5 ঘন্টা, মানে টোটাল ডেইলি 3 ঘন্টা সেশন। ক্রিকেট খেলা যেরকম হয় 6 ঘন্টার সেশন থাকে, তো আমরা সেটা 3 ঘন্টায় 5 ডে ক্রিকেট খেলতাম, টেস্ট খেলতাম এই জ্যৈষ্ঠ মাসের রোদের মধ্যে 5 দিন। হ্যাঁ 5 দিন। আমরা এ সেকশন 6-এ থাকতে এ সেকশন ভার্সেস বি সেকশন, 7-এও সেম, এভাবে একদম 6 to 10 মানে প্রতিদিনই থাকতো। যে প্রত্যেক দিন যে স্কুলে থাকে না যে হেডমাস্টার স্যারকে কিন্তু অ্যাপ্লাই করতাম আমরা যে স্যার আজকে 2য় ঘন্টার পরেই খেলার আবেদন, প্লিজ আমাদেরকে খেলতে দেন। তো প্রতিদিনই দেখা যেত যে আমরা যখন 6-এ পড়ি স্যার বলতো যে কী ব্যাপার 6-এর সেকশন বি সেকশন এত খেলা কিসের, এত অ্যাপ্লিকেশন কেন। 7-এও সেম ঘটনা, প্রতিদিনই আমরা 2য় ঘন্টার পরে স্যার ক্রিকেট খেলার আবেদন নিয়ে হাজির হইতাম যে আমাদের ক্রিকেট খেলার সুযোগ দেন। তো মানুষ আসলে ছোটোবেলাটা খুবই এনজয়েবল ছিল। আমি এখনও মানে যখন স্কুলে যাই আমাদের ফ্রেন্ড সার্কেলে সেই জোনটা এখনও আমরা মোটামুটি গেলে দেখা যায়, সবাইকে তো আসলে এখন পাওয়া যায় না, বাট 80% বা 90% এখনও আমরা যখন কোনো ছুটিতে যাই সেই ছেলেবেলাটাকে রোমন্থন করি। এবং সেই ক্রিকেট খেলা, ফুটবল খেলা প্রত্যেক ঈদে আমাদের এখনও আমাদের স্কুল ফ্রেন্ডদের ক্রিকেট খেলা, ফুটবল খেলার আয়োজন হয়। এবং মানে ওভারঅল আমার আসলে এই যে ফ্রেন্ড সার্কেলটা, এটা আমি সবচেয়ে বেশি মনে করি যে আমার লাইফে একটা গোল্ডেন পিরিয়ড ছিল, এবং এই জিনিসটাকে আমি সবসময় হাইলাইট করি আমার জীবনে। স্কুল লাইফে খেলাধুলার কথা বলছেন, স্কুল লাইফে এমন কোনো ছিল করা কোনো শিক্ষক, ম্যাথের কোনো হ্যাঁ শিক্ষক? অবশ্যই অবশ্যই। না আমার লাইফে ম্যাথে করা শিক্ষক বলবো তো অবশ্যই আসলে ম্যাথ টিচার বলতে আমার মনে হয় যে হাই স্কুল লেভেলে যারা ম্যাথ পড়ান, একটা হ্যাঁ, লম্বা হ্যাঁ, লাঠি থাকবে, লম্বা লাঠি, এবং ওনারা ছিল সত্যি বলতে। আমি জানি এই ভিডিওটা উনি দেখবেন, কারণ উনি ফেসবুকে আসলে বর্তমানে অ্যাক্টিভ আছেন। স্যার আমার হচ্ছে সুধাংশু স্যার, উনি আমাদের ম্যাথ পড়াইতেন। তো আমার ম্যাথ শিক্ষক হিসেবে আত্মপ্রকাশ করা বা আমার ক্লাস যে স্টুডেন্টরা পছন্দ করে, এর পেছনে ওনারও একটা বড় অবদান আছে। তো উনি আমাদের 9-10-এ যে হায়ার ম্যাথ, মানে 8, 9, 10 এই 3টা বছরে কিন্তু হায়ার ম্যাথের মেইন ভিত্তিটা তৈরি হয়। তো আমি 8, 9, 10 ওনার কাছেই ম্যাথ পড়তাম, এবং উনি এত মজা করে পড়াইতেন, একদম বুঝায় যে প্রত্যেকটা জিনিস এটার জন্য কেন এটা নিচ্ছি, এটা এইভাবে করলে কেন ভালো হইতো, সব কিছু বুঝায় পড়াইতেন। এবং দিন শেষে সবচেয়ে বেশি করা ছিলেন এটাও সত্য যে সামান্য একটা ব্র্যাকেট যদি দিতে ভুল হইতো, এত বড় সন্ধি ব্যাচ যেটাকে বলে, স্যার ভিডিওটা দেখলে হয়তো উনিও হাসবেন, এত বড় সন্ধিবেদ যে এই সন্ধিবেদের বাড়ি যে কত খাইছি, এবং একটা বাড়ি আসলে খাইলে 2-3 দিন এটার ইফেক্ট থাকতো হাতের মধ্যে। আমার খুব আগ্রহ নিয়ে জানতে ইচ্ছে করছে যে আপনি ম্যাথে কখনো 0 পাইছেন? অনেকে তো পায়, আমি তো পাইছি অনেক লাইফে। না আমার 0 পাওয়া হয়নি ম্যাথে কখনো, মানে ওরকম 0 পাওয়া হয়নি। স্কুল লাইফে আসলে ভালো রেজাল্ট হইতো সবসময় হায়ার ম্যাথে। যাক, মাশাআল্লাহ। অভিভাবকের গল্প তো শুনছিলাম। রাকিব ভাই, আপনার ছোটবেলার গল্প যদি বলতেন। আমার ছোটবেলার গল্পটা না অনেকটা অভিদাতার মতোই। আমি আচ্ছা গ্রামেই বড় হয়েছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা। আচ্ছা, তো আমার স্কুলটা ছিল হচ্ছে মনোহরদী মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। মনোহরদী অনেক বিখ্যাত জায়গা না? নাম হ্যাঁ। শুনেছি। বিখ্যাত কি আছে ওখানে? বিখ্যাত মনোহরদী তো বিখ্যাত স্পেসিফিক কিছু নাই, বাট মিষ্টির কথা শুনেছি, এরকম হচ্ছে কোনো মিষ্টি আছে কিনা, গামছা টামছা কিছু? আমরা নরসিংদীতে আছে, আমি তো ওই কাপড়ের জন্য বিখ্যাত। কিন্তু আমরা জানি বাংলাদেশের একজন মনোহরদীর বিখ্যাত মানুষ আছে, সেটা হচ্ছে রাকিব স্যার। আচ্ছা, ওইটাই জানার চেষ্টা করছিলাম, মনোহরদীর বিখ্যাত এখন রাকিব স্যার বা রাকিব ভাই। আর রাকিব ভাই, আমি ক্লাস 5 পর্যন্ত আমি গ্রামে বড় হয়েছি। তো আমার ছোটবেলাটা যেরকম ছিল, পড়াশোনা করতাম, কিন্তু পড়াশোনার মাধ্যমে যে আমাদের যে খেলাধুলা, ওই পার্টটা অনেক বেশি জোরে ছিল। আচ্ছা, যে আমাদের এলাকায় একটা কি গ্যাং থাকে না ছোটদের, হ্যাঁ, কিশোর গ্যাং। 5 পর্যন্ত ওইটা হওয়ার কথা তো শিশু গ্যাং। ও যদি এটাতে ইনক্লুডেড থেকে থাকে ওটা পজিটিভ কিছু। রাইট। এই তোমরা কিন্তু আবার ভুল বুঝছো না, হ্যাঁ, হচ্ছে ওটা কিন্তু ওই ধরনের গ্যাং না। না ওই যে পাড়ার গ্যাং, পাড়ার শিশুদের বা বন্ধুদের গ্যাং। ওরা ক্রিকেট খেলে না, রাইট, বাজি খেলতো, ক্রিকেট খেলতো, হ্যাঁ, ছোট ছোট মারামারি লাগে। দেখা নিব ছুটির পরে, এরকম কিছু। আমাদের যে পাড়ার গ্যাংটা ছিল ওইটার লিড ছিলাম আমি, বাট আমি ওই দিক দিয়েও ছিলাম, আমার পড়াশোনাও ভালো ছিলাম, ওই দিক থেকেও ছিল মানে। মানে ওই যে ক্রিকেট খেলার দিক থেকে আমি কিন্তু দাদা বলতে পারবে আচ্ছা, হ্যাঁ দাদা আমাদের ওই ক্রিকেট খেলার কথাটা বললো। হ্যাঁ, শিওর। না, আপনি একটু বলছেন যে দাদা শুনি, দাদার মুখ থেকে তুমি শেষ করো পরে আমি ঠিক আছে। আমরা সংযোগে আছি কিন্তু এটা। আমি বলবো দাদা ভালো বলতে পারবে। মেইনলি একটা পাড়া ভার্সেস আরেকটা পাড়ায় ক্রিকেট খেলাটা হইতো। আমাদের এখানে ফুটবল অত পপুলার ছিল না, হ্যাঁ। তো ক্রিকেট আমি ভালোই পারতাম, ছোটবেলায় অনেক বেশি পারতাম। এরপর একটু কম খেলা হয়েছে,
দাদা বলতে পারবে এখন মোটামুটি ভালোই পারে, তাই না দাদা? অনেক অনেক এত জোরে বল করে, ব্যাটিং করতে ভয় লাগে। হ্যাঁ, অনেক অনেক ভালো পেস বোলার। মানে আর ছোটবেলায় কি এমন ইচ্ছা ছিল যে ক্রিকেটার হবে আনতেন? কার না? ওহো, আচ্ছা। অভিভাবক কি সেম? সেম সেম। সেম হচ্ছে ভাই, তারপরে গল্পটা শুনতে চাচ্ছি। তো আমি যেহেতু ক্রিকেট খেলা ভালো করতাম, তো আমাদের ওই পাড়ার ক্রিকেটের ক্যাপ্টেন ছিলাম আমি। তো ক্রিকেটের ক্যাপ্টেন মানে ওই গ্যাংটার ক্যাপ্টেন। সো যখন ক্রিকেট খেলায় মারামারি হইতো, এটা তো ঝগড়া, মানে এটা স্বাভাবিক, এসব ওগুলা নিয়েও হইতো। আর তারপর বৃষ্টির দিনে আমরা ফুটবল খেলতাম। তো সেটা ফুটবল খেলতাম। দেন ঝড়ের দিনে মানে আমাদের তো গ্রামের বাসা না, তো প্রত্যেকের বাসায় দেখা যায় তো আম গাছ, জাম গাছ এগুলা থাকে। তো আমরা এক একজনের বাসায় এক একদিন গিয়ে আম গাছ থেকে একদম সব আম। কখনো ধরা খাইছেন? আমার খুব জানতে ইচ্ছা করতেছে হচ্ছে। ধরা খাই নাই, ধরা খাইয়ে তো দৌড় দিতাম, আমরা তো ফিরতি ছিলাম না তো। মানে মানে গ্রামের ক্ষেত্রে সেটা হয় যে আসলে আম গাছে আম ঢিল মেরে আসলে আম পেড়ে খাওয়া। আর যদি শহরে কেউ বড় হয় তাহলে কলিং বিল টিপ দিয়ে দৌড় দেওয়া। এটা আসলে অনেকটাই মানে এছাড়া ছোটবেলা কোনো মজার গল্প? আমরা যেটা করতাম ঈদের আগের দিন, ঈদের আগের দিন চাঁদরাত যেটাকে বলে রোজার আমরা। ঈদের আগের দিন, হ্যাঁ, আমরা হচ্ছে বাজি ফোটাইতাম। ওহো, গ্রামে এটা চলতো। যদি এটা এখন ইন্সপায়ার করতেছে না বা কাউকে, বা এটা Right. ভালো জিনিস না, আমরা করতাম আর কি ছোটবেলায়। তো এরকম হয়েছে যে ঈদের দিন সকালে আমরা একটা বাসার সামনে গিয়ে বাজি ফুটাইছি, আমাদের পরিচিত, আমাদের নানা হইতো আর কি। তো আমরা ফুটাইছি, নানা বের হইতো, আমাদেরকে দিচ্ছে দৌড়ানি, দৌড়, পিছন থেকে কুকুর সহ একদম দৌড় দিছে, কোনো রকমে বেঁচে আসছিলাম আর কি। এটা খুবই মেমোরেবল একটা ইনসিডেন্ট ছিল আর কি। ছোটবেলায় স্কুল লাইফে কোনো কড়া শিক্ষক ছিল আপনার? হ্যাঁ, আমার একজন কড়া শিক্ষক বলতে স্যারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার গণিত শিক্ষক মতিউর স্যার। তো ওনার কাছে আমি বেসিক্যালি আমার গণিতের হাতখড়িটা হয় আমার আম্মুর কাছে আর আমার মতিউর স্যারের কাছে। তো মতিউর স্যার অনেক কড়া ছিল, বাড়ি টাড়ি খাইছি বহুত, বাট ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আর আমার স্কুল লাইফটা ছিল কিন্তু 5 পর্যন্ত আমি গ্রামে ছিলাম। গ্রামে ছিল। তারপর আমার আব্বু ঢাকায় থাকতো চাকরির সুবাদে। তো ক্লাস 6 আমি রাজুকে ভর্তি পরীক্ষা দিই। তো ওটাই প্রথম ঢাকায় আসা, প্রথমবার ঢাকায় এসে আমি রাজুকে ভর্তি পরীক্ষা দিই। তারপর ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাই, দেন আমি ঢাকায় শিফট করি। তো এখন গ্রামের একটা মুক্ত পাখিকে জাস্ট খাঁচায় বদ্ধ করা হয়েছে, এরকম একটা অবস্থা হয়েছিল যে ঢাকায় আসার পর আমি খেলতে পারতেছি না, আমি মাঠে কি করতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছিলাম না আর কি। মানে অনেকটা ডানা কাটা পাখির মতো হয়ে গেছে। নতুন স্কুলে আসার পর নতুন বন্ধুত্ব, এরকম নতুন বন্ধু ছিল, অনেক কিছু ছিল, কিন্তু ওই যে ঢাকা শহরে তো এত মাঠ নাই কিংবা খেলার ব্যবস্থাটা নাই যেটা আমরা গ্রামে পাইতাম। তো অনেকটা এই তো। রাকিব ভাই বুয়েট থেকে পড়াশোনা করেছেন, এত কিছু সুযোগ থাকতে কেন ম্যাথের শিক্ষক হলেন? ম্যাথ আসলে ম্যাথ সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং, এটা হচ্ছে সহজ কথা। আর ম্যাথ আমি স্টুডেন্ট হিসেবে ম্যাথস খুব পছন্দ লাগতো, ম্যাথমেটিক্স আর ফিজিক্স দুইটাই খুব পছন্দ থাকতো। তো আমি যখন টিচিং শুরু করি তখন আমি কিন্তু ফিজিক্স দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, তো ফিজিক্স দিয়ে পড়াতাম, তখন আমি শুরুর দিকে ফিজিক্স ম্যাথ দুইটাই সাইমালটেনিয়াসলি পড়াইতাম। পরে দেখলাম যে ম্যাথামেটিক্সটা একটু বেশি চাচ্ছে স্টুডেন্ট, তো ম্যাথস দিয়েই পরে কন্টিনিউ করা হয় আর কি। কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে ম্যাথের প্রতি তো একটা ভয় থাকার কথা, ভীতি থাকার কথা, সেই ভয়টা কিভাবে দূর করছেন? ম্যাথসটা আসলে ভয় লাগার কারণ হচ্ছে ওরা হয় পড়ার ওয়েটা বুঝতে পারতেছে না, আদারওয়াইজ ভুলভাবে পড়তেছে। ম্যাথামেটিক্স কিন্তু নিজেই খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, সঠিক গাইডলাইনটা পাচ্ছে না। তো ওই ভীতিটা দূর করার জন্যই বেসিক্যালি আমাদের আশা। এবং শুধু আশা না, পুরো বাংলাদেশ কাঁপানো আমি যেটাকে বলতে পারি। আসলে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী ম্যাথের ক্ষেত্রে আপনাদের ভীষণ পছন্দ করে, সেটার ফিডব্যাক আমরা অলরেডি আসলে সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউব চ্যানেল হোক এবং আপনাদের ক্লাসগুলোতে আমরা দেখতে পাই অলরেডি। গল্প শুনছিলাম, ছোটবেলার গল্প। এসএস এর সাথে যুক্ত হলেন কিভাবে? অবিদা, আপনার কাছে যদি জানতে চাই। এসিএস এর শুরুতে আসলে আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে প্ল্যাটফর্ম হিসেবে আমরা রান করতাম। যেমন আমি ম্যাথ পড়াইতাম, অপার হচ্ছে ফিজিক্স পড়াতো, সঞ্জয়দা কেমিস্ট্রি। এটা হচ্ছে 2021-এর ঘটনা, যখন কোভিড পরবর্তীতে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি অনলাইনে পড়ানো শুরু করি। প্যান্ডামিক সিচুয়েশন। হ্যাঁ, তো তখন পরবর্তীতে আমার অপারের সাথে প্রথম কথা হয়। অপার আমাকে প্রথম ডাকে, তখন আমরা অপারের সাথে এরকম কথোপকথন হয় যে দেখো আমরা আলাদাভাবে তুমি ম্যাথ পড়াচ্ছ, আমি ফিজিক্স পড়াচ্ছি, সঞ্জয়দা কেমিস্ট্রি পড়াচ্ছে, তো হোয়াই নট আমরা সবাই মিলে একসাথে যদি হই। কারণ অবিদা ম্যাথ কোথায় পড়াইতেন? আমি অনলাইনে এই যে হ্যাঁ, আমাদের হচ্ছে রম্বস পার্লা সায়েন্স, আমার পেজের নাম এবং গ্রুপের নাম। আচ্ছা, এটা তো জনপ্রিয়, বেশ জনপ্রিয়। তো আমি হচ্ছে যেমন হয় কি যে ইঞ্জিনিয়ারিং একটা স্টুডেন্ট ক্যান্ডিডেট প্রিপারেশন নেবে, তার তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা নিয়েই পড়াশোনা করা লাগতেছে। শুধু ম্যাথ পড়িয়ে কিন্তু আমি তাকে ফুল বুয়েটের জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রেডি করতে পারতেছি না। আবার অপার বা সঞ্জয়দা তাদেরও পার্সপেক্টিভটা এরকম, বা তখন সাকিবও কেমিস্ট্রি পড়ায়। তখন আমাদের মধ্যে যে এইরকম একটা প্ল্যান হয় যে হোয়াই নট যে আমরা সবাই মিলে একটা কমপ্লিট প্যাকেজ স্টুডেন্টদেরকে অফার করি।
আমি আলাদা ম্যাথ পড়াচ্ছি, অপার আলাদা ফিজিক্স, সঞ্জয় আলাদা কেমিস্ট্রি বা সাকিব আলাদা কেমিস্ট্রি। তো তখন যদি আমরা এবং আলাদা করে এই প্রাইস পয়েন্টগুলোও কিন্তু তখন স্টুডেন্টদের জন্য বেড়ে যাচ্ছে, যখন আলাদা আলাদা একটা সিঙ্গেল কোর্স থাকে। তো আমরা তখন প্ল্যান করলাম যে আমরা যদি একসাথে একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়ে রান করতে পারি, তাহলে স্টুডেন্টও এক জায়গাতে সব কিছু প্রিপারেশন সে নিয়ে ফেলতে পারতেছে, তার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে, এবং আমরাও তাকে একটা কম প্রাইস পয়েন্টে তাকে অফার করতে পারতেছি পূর্ণাঙ্গ কোর্সটা। তো আসলে এই চিন্তাভাবনা থেকেই প্রথম আমাদের অপার এই উদ্যোগটা নেয়, এবং সেখান থেকেই 2022-এ আমরা একসাথে এসিএস নামে যাত্রা শুরু করি। তার মানে অপার ভাইয়ের চোখকে আমরা মোহরের চোখ বা বিচক্ষণতার প্রতীক বলতে পারবো। এটা অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি। থ্যাঙ্কস অপার ভাই, আপনার জন্য আসলে বাংলাদেশের সেরা শিক্ষকগুলো একত্রিত হতে পেরেছে এসিএস এর মাধ্যমে। আর একই প্রশ্ন আমার থাকবে রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই, এসিএস এ যুক্ত হওয়ার গল্পটা কি? আমি অনলাইনে পড়ানো শুরু করি যখন হচ্ছে কোভিডটা চলে আসে। তখন আমি বুয়েটের স্টুডেন্ট, বুয়েটের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। তো আমি আবার আমার বুয়েটের একাডেমিক সাইডটাও খুব ভালোভাবে রান করতেছিল আর কি। আমার একাডেমিক রেজাল্টও খুব ভালো ছিল। তো টিচিংয়ে আসার কোনো প্ল্যান ছিল না আর কি। আমি অনলাইনে পড়াইতাম টুকটাক, কিছু টপিক ভালো লাগতো, নিজের প্যাশন থেকেই পড়াইতাম। অনলাইনে ইউটিউবে পড়াইতাম, চ্যানেল। হ্যাঁ। আর ফেসবুকে একটা পেজ ছিল ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডস নামে, ওটার নামটাও আসলে হুট করেই দেওয়া, পরে আর চেঞ্জ করা হয় না। নার্ডস NURDES এরকম সামথিং? হ্যাঁ, NERDS। মানে কি এটার? মানে হচ্ছে একটু আতেল ও, যে বেশি পড়াশোনা করে আর ম্যাথে আর সায়েন্সে যারা আতেল তারা কি এখানে আসতো, এরকম কিছু নাকি? এই টাইপের। শুরুর দিকে ইয়েটা ছিল এরকমই। আমি ম্যাথস অ্যান্ড সায়েন্সের, ম্যাথস অ্যান্ড ফিজিক্সের কমপ্লেক্স যে টপিকগুলো ছিল ওগুলো দিয়ে ফার্স্টে স্টার্ট করছিলাম, যে যারা হয়তো একটু অ্যাডভান্স পড়াশোনা করে, একটু টপার টাইপের, ওদেরকে দিয়ে স্টার্ট করছিলাম যে তোমরা এই টপিকগুলো একটু দেখো, এগুলো একটু কঠিন কঠিন, আমি এগুলো সহজভাবে বোঝানোর ট্রাই করি। তখন থেকে স্টুডেন্টরা কমেন্ট করতো যে ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগতেছে, আপনার ক্লাস অনেক ভালো লাগতেছে। তারপর 21 ব্যাচের অ্যাডমিশন যখন চলে, তখন আমি ক্যালকুলেটর হ্যাক্স নামে একটা সিরিজ, যেখানে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে ম্যাথামেটিক্সের বিভিন্ন জিনিস কীভাবে সমাধান করতে হয় সেটা। তো এইটা আসলে খুবই পপুলার হয়ে যায়, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা ছিল ওদের মাঝে। তো যেটা হয়েছে, আমি যখন বুয়েটের থার্ড ইয়ারের স্টুডেন্ট, তখন 21 ব্যাচ বুয়েটে ঢুকছে, ওরা ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে ঢুকছে। দেখা গেছে ওখানকার প্রায় 70% পিপল, হ্যাঁ 1200-র মধ্যে মোটামুটি 700 থেকে 800 মানুষজন ওই ক্যালকুলেটর হ্যাক্স প্লেলিস্টটা দেখছিল। তো আমি আমাদের ক্যাম্পাসে খুবই পপুলার হয়ে যাই। আমি আমার হল থেকে শুরু করে আমার ভার্সিটির ক্লাস, অডিটোরিয়াম, সব জায়গায় গেলি, ভাইয়া ভাইয়া আপনার ক্লাস করছি, একটা সেলফি তুলি, একটা। তখন না এই ফিলিংটা আসলে বোঝানো যাবে না, ওটা আমার প্রথম ওরকম ফিলিং হচ্ছিল। আমি স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, থার্ড ইয়ারের স্টুডেন্ট। তখন ফ্রেশার যারা আসতেছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আসতেছে, সবাই আমার স্টুডেন্ট অলমোস্ট। তো আমি তো পুরা আকাশে উঠতেছিলাম অবস্থা। তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে কন্টিনিউ করা উচিত, আমি আসলে অনেক মানুষের উপকার করতে পারতেছি। তখন কিন্তু আমার ইচ্ছে ছিল না যে আমি পড়াশোনা ছেড়ে এটা করব, মানুষকে ব্যালেন্স করছিলেন, যে আমি উইকেন্ডে ক্লাস শুট করতেছিলাম আর বাকিটা সময় আমি বুয়েটের সিএসসিতে যা যা দরকার ওই দিকটায় এফোর্ট দিচ্ছিলাম। তো তখন অভিদাদার সাথে আগে থেকেই পরিচয় ছিল, কারণ আমরা ফেসবুকে তো ম্যাথমেটিক্স ভিডিও দিতাম। তো অভিদা শুরু থেকেই আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে। পূর্ব থেকেই তো আপনারা জনপ্রিয় ছিলেন শিক্ষার্থীদের মাঝে। অভিদাদা আমার ক্লাস দেখে বলতো এটা তোমার ক্লাসগুলো খুব ভালো হয়েছে, অভিদাদার কথা শুনে যে কেউ ইন্সপায়ার্ড হয়ে যাবে। তো উনি যদি ওরকম ইন্সপিরেশন শুরুর দিকে আমাকে না দিত, তাহলে হয়তো আমি ছেড়েও দিতাম আর। তারপর যেটা হয়েছে, আস্তে আস্তে আমার পপুলারিটি বাড়তে থাকে, স্টুডেন্টরা অনেক পছন্দ করতে থাকলো। তখন অভিদাদা আমাকে ডাকে যে রাকিব তুমি তো খুব ভালো করতেছ, এটা ভালো হয় যদি তুমি এসিএস এর সাথে যুক্ত হও। তার মানে এসিএস এর সাথে যুক্ত আগে হয়েছে অভিদাদা, তারপরে হচ্ছে রাকিব ভাই, তারপর হচ্ছে আমি। আচ্ছা। তো আমাকে অভিদাদা অপার ভাই দুইজনই একটা মিটিংয়ে ডাকে, বলে যে 2022 সালে, আমি 2021 সালে আফটার প্যান্ডেমিক, 2022 আফটার প্যান্ডেমিক, 2021 সালে ক্যালকুলেটর হ্যাক্স ওই সিরিজটা নামাইছিলাম। 2022 সালের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সটা এসিএস থেকে নামে, ওখান থেকে ওখানে অভিদাদা আর অপার ভাই আমাকে বলে যে ওদের জন্য এমসিকিউ ডেডিকেটেড কিছু ক্লাস দেয়। ওটাই আমার প্রথম, আমার কিন্তু ইচ্ছা ছিল, যেদিন আগের দিন রাত্রে অভিদাদা কল দিয়ে বলছে রাকিব তুমি কি যুক্ত হতে চাও, আমি কিন্তু একদম ফার্মলি ডিসিশন নিয়েছিলাম এখন পড়াশোনা করবো, ওই দিক পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট নিয়ে বেরোবো। এটা আমার ডিসিশন আগের দিন রাত পর্যন্ত ছিল। পরে যখন গিয়ে অপার ভাই আর অভিদাদার সাথে কথা বলে, আমার ডিসিশন পরে 180 ডিগ্রি ঘুরে গেছে। 180 ডিগ্রি ঘুরে গেছে হচ্ছে। তার মানে অভিদাদা কিন্তু আসলে অভিদাদার ক্ষেত্রেও কিন্তু বহুরীর চোখ বলতে পারি। আসলে আপনাকে পুশ করার ক্ষেত্রে অভিদাদার অনেক অবদান রয়েছে। না, আমার খুব জানতে ইচ্ছা করছে,
মানে একটা ছোট্ট একটা বিষয় যে ম্যাথের শিক্ষকরা সাধারণত ইন্ট্রোভার্ট হয় আপনাদের ক্ষেত্রে কি আপনারা কি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? ইন্ট্রোভার্ট অনেক বেশি। না, আমি এক্সট্রোভার্ট, আমি ইন্ট্রোভার্ট টাইপের না। আমি সবার সাথে মিশতে বা কথাবার্তা বলতে পছন্দ করি। পরিবারে আসলে কি চঞ্চলতাটা কি পরিবারের ক্ষেত্রে ছিল নাকি বাইরে ভেতরে সব জায়গায়? না, সব জায়গাতেই সেম টাইপেরই। পরিবারের মধ্যে যে খুব বেশি একটা ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম ওরকম না। না, আমার বাসায় যেটা হইতো, ম্যাথ তো আমার আসলে খুব অপছন্দের একটা সাবজেক্ট ছিল। কয়েকটা রিজন আছে, কারণ ম্যাথের জন্য আসলে অনেক মনোযোগ থাকতে হয়। যেহেতু আমি একটু এক্সট্রোভার্ট টাইপের ছিলাম, চঞ্চল ছিলাম। আমার একটা ছোট্ট একটা গল্প আছে। তো সাধারণত মা চিন্তা করে কি যে ছেলে মেয়ে যখন পড়াশোনা করবে, আমি যখন পড়াশোনা করব তখন তিনি আসলে রান্নাঘর থেকে শুনতে পাবে যে কি পড়তেছে না পড়তেছে, চিল্লায় পড়, জোরে পড়, এরকম একটা অবস্থা। তো আমার লাইফে একটা ঘটনা ঘটছে, আমি কি করতেছি, ম্যাথ করতেছি, খুব মনোযোগ দিয়ে ম্যাথ করতেছি। যাই হোক, সামনে ম্যাথ পরীক্ষা, ভালো তো করতে হবে, অন্তত টেইনা পাস তো করতে হবে যেমনি হোক। আসলে ম্যাথ করতেছে, আমি বলতে যাই কি পড়াশোনা করিস? হ্যাঁ, পড়াশোনার তো কোনো শব্দ পাই না, কোনো সারা শব্দ পাইতেছি না। তুই পড়াশোনা করবি, আমি যাতে রান্নাঘর থেকে শুনতে পারি। তা আম্মুকে এই কথা শোনার পর আমি বললাম, আম্মু তুমি রান্না করে যাও, আমি হাতুড়ি দিয়ে এখন অঙ্ক করতেছি। মানে লাইফে এরকম হয়েছে, পড়াশোনার জন্য ছোটবেলা বাবা মার কাছ থেকে বকা খেয়েছেন, মানে এরকম কখনো হয়েছে? রাকিব ভাই, আপনার ক্ষেত্রে? আমি বলতে চাইছি হাতের লেখা। হাতের লেখা? আমার হাতের লেখা বাজে ছিল আর কি, মানে বাংলা হাতের লেখাটা বেশ বাজেই ছিল। তো আমি পরীক্ষায় খুব ভালো নাম্বার পাইতাম ম্যাথামেটিক্স ইয়েতে, বাংলাতে একটু কম আসতো, কিন্তু হাতের লেখা বাজে দেখে আব্বু না খুব, এই তোর হাতের লেখা বাজে, কি কি অবস্থা, মানে এটার জন্য যে কত বকা খাইছি, মাইরও খাইছি, জাস্ট হাতের লেখার জন্য। হাতের লেখার জন্য। অভিদার ক্ষেত্রে? বকা তো বাবা থেকে মায়ের দুইটাই খাওয়া হয়েছে, কারণ ছোটবেলায় আসলে স্কুল লেভেল পর্যন্ত তো জোরে ধরেই পড়ানো লাগতো। নিজে থেকে আইসা বইসা পড়তে গেছি এরকম খুবই কম হইতো। দেখা যেত সন্ধ্যার পরে বাবা ডাইকা ডুইকা জোরে ধরে নিয়ে আইসা পড়াইতে বসতো যে না এই 2 ঘন্টা পড়া লাগবে, আর মায়ের খাওয়া তো অনেক হয়েছে। বাট আমার হাতের লেখা ছোটবেলা থেকে ভালো ছিল। আমি আবার উল্টা, আমি ছোটবেলায় হাতের লেখা অনেক বেশি সুন্দর ছিল। আমার স্কুল লেভেলে হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কারও পাইছিলাম। বাট পরে এরকম হয়েছে, আমি হাতের লেখা সুন্দর করতে গিয়ে এত স্লো লিখতাম, যে অনেক স্লো লিখতাম, যে সুন্দর করা লাগবে হাতের লেখা, তখন পরীক্ষায় লিখে শেষ করতে পারতাম না বাংলা, তারপরে সামাজিক বিজ্ঞান এগুলোতে। তারপর একটু ফাস্ট করতে গিয়ে এখন তো হাতের লেখা কেমন আছে স্টুডেন্টরাই রিভিউ দিতে পারবে। আসলে অলরেডি স্টুডেন্টরা জানে, আসলে আমি আর ব্যাখ্যা দিতে চাই আমার না। এরকম হইতো যে বাংলায় যখন সৃজনশীল লিখতে হইতো, আমাদের সময় 6টা সৃজনশীল ছিল, বাংলা, ধর্ম, সামাজিক বিজ্ঞান, যেগুলা 7টা করে ছিল বোধহয়। এখন মনে হয় 7টা, আমাদের সময় 6টা। তো আমি কখনো 6টা লিখে শেষ করতে পারতাম না। পরে দেখলাম যে হাতের লেখা সুন্দর করতে গিয়ে আমি শেষই করতে পারি না, তার চেয়ে বরং একটু খারাপ করে হইলেও শেষ করা তো লাগবে, করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। কারণ যত বেশি লেখা যায় তত আসলে নাম্বার পাওয়ার একটা সুযোগ থাকে, শুধুমাত্র বাংলা টাংলার ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে না, কিন্তু ম্যাথে কিন্তু অঙ্ক সঠিক হতে হয়, ভুল অঙ্ক দেওয়া যায় না। মানে ম্যাথ করার একটা রহস্য আছে। যে আমাকে ছোটবেলায় একজন শিক্ষক জিজ্ঞাসা করেছিল যে আমরা কেন ম্যাথ করি। আমি যদি এই প্রশ্নটা, তখন আমি উত্তর দিতে পারি নাই, তিনি আমাকে বলে যান নাই। আসলে আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, অভি ভাই, যে ম্যাথ কেন করি আমরা? ম্যাথ আমরা করি আসলে, আমাদের প্রথম কথা হচ্ছে, আমি যদি আমার ব্রেনকে শার্প করতে চাই যে কোনো কাজে, আমরা ধরো আমি তুমি করেই বলতেছি, যে কোনো কাজ আমি যদি ভালোভাবে করতে চাই, আমার প্রথমে ব্রেইনটা শার্প আছে কিনা এবং ওই কাজটার জন্য আমার ব্রেইন ঠিকমতো ওয়ার্ক করতেছে কিনা, এই জিনিসটা তো আমার দরকার যে কোনো কাজে, এটা বাংলা ইংরেজি কাজ হোক বা যে কোনো কাজ হোক। তো ছোটোবেলা থেকে আমাদের যখন ব্রেইনটা আসলে তৈরি হইতে থাকে, যে আমরা সেটাকে ইউজ কতটুকু করতে পারতেছি সেটার উপর ডিপেন্ড, আমরা নার্চার করতেছি। তো সেটা কিন্তু ম্যাথের বাইরে আসলে অন্য সাবজেক্টগুলো দিয়ে আসলে করা যায় না। তো ছোটোবেলা থেকে যারা দেখা যায় যে ম্যাথমেটিক্যালি একটু ভালো মতো প্র্যাকটিস করতে থাকে, তারা অন্য যে কোনো কাজের ক্ষেত্রেও সেই কাজটা, মানে আমরা ম্যাথ বলতে আসলে কি বুঝি, প্রবলেম সলভিং, তাই না? আমি ম্যাথে আমি কি করতেছি, প্রবলেম সলভ করতেছি। তো একটা প্রবলেম আমার, ধরেন আমি লাইফে যোগ বিয়োগ শিখতেছি বা ম্যাট্রিক্স পড়তেছি, সরলরেখা পড়তেছি, সব কিছুর যে আমার লাইফে একদম ওইটারই ডিরেক্ট ইমপ্লিমেন্ট থাকবে বা প্রয়োগ থাকবে, জিনিসটা কিন্তু এরকম না। যে আমি ওখানে যে একটা প্রবলেম সলভ করতেছি, আমি হায়ার ম্যাথে 100টা প্রবলেম সলভ করছি, তো এই যে 100টা প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি আমার মধ্যে হয়েছে, তাহলে আমি যখন রিয়েল লাইফে কোনো একটা 10টা প্রবলেম ফেস করব, অবশ্যই আমার এই যে ম্যাথের স্কিল বা এই যে প্রবলেম সলভিং স্কিল, এটা আমার লাইফে কাজে লাগবে। যে কোনো প্রবলেম, যেমন আমাদের ম্যাথে কি থাকে, 3টা ডাটা দেওয়া আছে প্রশ্নে, একটা ডাটা বের করতে হবে, একটা আননোন, সেটা আমরা 3টা ডাটা ইউজ করে একটা ডাটা সলভ করে বের করি। তো আমাদের যখন আমরা রিয়েল লাইফে যে কোনো প্রবলেম, আমি অত গভীরে যাব না, যাতে স্টুডেন্টরা তো বুঝতে পারবে না বেশি ডিপে চলে গেলে। তো যদি এরকম হয় যে আমি লাইফে একটা প্রবলেম বললাম, এই প্রবলেমটা থেকে আমার উতরায়ে আসতে হবে, তো এই প্রবলেমটা যে সলভ করা বা এখান থেকে বের হয়ে আসা, এটাকে আমি ধরলাম একটা আননোন, যে এটার ম্যান আমার বের করতে হবে। এবং সেটার জন্য অবশ্যই আমার কাছে কিছু ডাটা আছে, যে আমি একটা প্রবলেমে পড়লাম, আমি বাবার কাছ থেকে হেল্প পাইতে পারি, এটা একটা ডাটা, মার কাছ থেকে হেল্প নিতে পারি, এটা একটা ডাটা, আমার ফ্রেন্ডদের থেকে হেল্প নিতে পারি, এটা একটা ডাটা। তো এই 3-4টা জানা জিনিস থেকে কেমনে এই প্রবলেমটা সলভ করে আননোন জিনিসটা পাওয়া যায় বা আমার প্রবলেম লাইফের প্রবলেমটা সলভ করা যায়, এটা কিন্তু হায়ার ম্যাথসের বাইরে আসলে, যে আসলে ভালো হায়ার ম্যাথ পারে না,
তার কিন্তু আমার মনে হবে যে রিয়েল লাইফে প্রবলেমগুলো সে অত সহজে সলভ করতে পারে না। আমি সবসময় স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি যে ম্যাথে ভালো, দেখবা যে তাকে তুমি যদি যে কোনো একটা প্রবলেম, যে স্কুলে ভালো ম্যাথ পারে তাদের 10 জনকে ডাকো, যারা ম্যাথ একটু কম পারে তাদের 10 জনকে ডাকো, লাইফের যে কোনো রিয়েল লাইফ টাইপের একটা প্রবলেম দেও, দেখবো ওরা 10 জন যত সহজে সলভ করতে পারতেছে, বাকি 10 জনকে তত সহজে পারতেছে না। কাজেই যদি একদম ছোট থেকে আসলে বাচ্চা লেভেল থেকে হায়ার ম্যাথ বা এই ম্যাথ সলভিং স্কিলটা তার মধ্যে ভালো থাকে, তাহলে সারা জীবন তার এই লাইফে এটা কিন্তু একটা ব্লেসিং হয়ে থাকবে। যে কোনো রিয়েল লাইফ প্রবলেম সে ইজিলি হ্যান্ডেল করতে পারে। যেমন আমি যে ইঞ্জিনিয়ারিং পড়ছি, বা আমাদের ইঞ্জিনিয়ারিংটা তো আসলে অ্যাপ্লাইড ম্যাথই বলা যায়, অ্যাপ্লাইড ম্যাথ বা ফিজিক্স। তো এই যে আমার ইঞ্জিনিয়ারিং লাইফ, আমি ইঞ্জিনিয়ারিং এত বেশি ডিপ এত কঠিন ম্যাথ করে আসছি। এখন আমার লাইফে কি হয় যে যখন আমি শুনি যে একটা প্রবলেম হয়েছে, সেটা শুনে আগে যেরকম টেনশনে পড়ে যেতাম যে এখন কিন্তু আমার এরকম হয় না, যে কেউ এসে বললো অভিজ্ঞতা এরকম একটা কিছু হয়ে গেছে, আমি বলবো আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখি, যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে এটার অবশ্যই কোনো কোনো সলিউশন আছে, তখন আমি চিন্তা করি যে আচ্ছা এটা সলভ করার জন্য আমার কাছে কী ডাটা আছে, কোথেকে হেল্প নিয়ে আমি এটা সলভ করতে পারি, জিনিসটা আমার জন্য লাইফটা অনেক ইজি হয়ে গেল। তার মানে ম্যাথ মানসিক বিচক্ষণতা তৈরি করে। অবশ্যই। মানে একই প্রশ্ন যদি আমি রাকিব ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি, রাকিব ভাই আপনার কাছে উত্তর কি আসতে পারে? ম্যাথামেটিক্স আসলে সব জায়গায়, আমাদের প্রতিদিনের যোগ বিয়োগ থেকে আমরা বাজার করতে গেলাম কত টাকা দেওয়া লাগবে, কত টাকা নেওয়া লাগবে, এটা থেকে শুরু করে যত কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং আছে, এই যে আমি কথা বলতেছি, মাইক্রোফোনের রেকর্ড হচ্ছে, ভিডিওতে যাচ্ছে, সব কিছুর পেছনেই আসলে ম্যাথামেটিক্স আছে। পুরো ইঞ্জিনিয়ারিংটাই ম্যাথামেটিক্সের উপরে দাঁড়ায় আছে। তো ওই কমপ্লেক্স ম্যাথামেটিক্স হয়তো আমার সবার লাইফে লাগে না, এটা হয়তো সায়েন্টিস্ট যারা আছে বা খুবই অ্যাডভান্স লেভেলের কাজকর্ম যারা করে ওদের লাগে। বাট আমাদের যেই কলেজ বা ভার্সিটি লেভেলের যে ম্যাথামেটিক্সগুলো, এগুলো আমাদের মূলত প্রবলেম সলভিং যে স্কিলটা, ওটা ডেভেলপ করতে হেল্প করে। অভিদাতা যেটা বললো, ওই প্রবলেম সলভিং স্কিল থাকলে আমরা আমাদের রিয়েল লাইফের যে কোনো প্রবলেম সলভ করে। মানে সব ক্ষেত্রে জীবনের সাথে ম্যাথ জড়িত আছে, একদম বলা যেতে পারে। দারুণ। রাকিব ভাই, আর যেমনটা বলছিলেন শুরুতে যে আসলে আপনাকে অ্যাপ্রোচ করার পিছনে আসলে আমাদের অভিদার একটা চমৎকার অবদান আছে, হ্যাঁ। তো অভিদা, রাকিব ভাইয়ের ভিতরে কি এমন দেখলেন যে আপনাকে রাকিব ভাইকেই দরকার হচ্ছে এসিএস এর জন্য, সেই বিষয়টা জানবো। রাকিবের মধ্যে কি দেখলাম বলতে, আমি যদি ডিটেল বলি, যে রাকিব যখন শুরু করে প্রথম দিকে হচ্ছে আমি ওর ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের একটা সিরিজ ছিল, তো ওইটা আমি প্রথম দেখি। তো প্রথম দেখার পরেই তো থাকে না যে, মানে আমি যেহেতু একটু আগে থেকে অলরেডি পড়াচ্ছি এবং অনেক টিউশনি এক্সপিরিয়েন্স আছে, তো কোন প্লেলিস্টটা কতটুকু ডিপ এবং সেটা বোঝানোর জন্য আসলে কতটুকু স্কিল দরকার, এটা কিন্তু টিচার পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যায়, যেটা স্টুডেন্টরা হয়তো একটু কম বুঝতে পারে শুরুতে। বাট আমি প্রথমবারই যখন ওই ক্লাসটা দেখলাম, দেখার পরে মনে হয়েছে যে একদম মানে কনসেপ্ট সহজভাবে বোঝানো, উপস্থাপন, মানে সবকিছু থাকে না যে সবকিছু মিলে একটা প্যাকেজ। প্রথমেই দেখে মনে হয় যে দেখেই যে খুশি হয়ে যাওয়া বা দেখেই ইমপ্রেসড হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার। তো দেখেই আমি ক্লাসগুলো দেখি, প্রথম রাকিবকে নক দিই, যে রাকিব, জানতে পারি ওখানে তো ডেসক্রিপশনে বলা ছিল যে রাকিব বুয়েট সিএসসি 18 ব্যাচ। তো আমি তো জুনিয়র হিসেবে ওকে নক দিই যে রাকিব, তোমার ক্লাসগুলা খুবই ভালো হচ্ছে, কন্টেন্টগুলা তুমি কন্টিনিউ করে যাও এইভাবে। মানে তখন একটু উৎসাহ দেওয়া, কারণ হচ্ছে অনেকেই থাকে যে শুরুতে, মানে শুরুর দিকটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ থাকে কি যে অনেকেই শুরু করে 2-1টা ক্লাস নেয়, কিন্তু প্রথম দিকে একটু সারা কম পাওয়ায় পরে আর এটা ক্যারি করে না। দেখা যায় যে মাঝখানে 2-3টা অধ্যায়ের ক্লাস নিয়ে পরে আর কন্টিনিউ করে নাই। হ্যাঁ, তো শুরুটাই যেহেতু খুবই বেশি ইম্পর্টেন্ট, তো আমি যখন দেখলাম যে আসলে এত ভালো কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছে, এবং তখনও হচ্ছে রানিং স্টুডেন্ট, বুয়েটের রানিং স্টুডেন্টদের যেটা হয় যে আসলে এক্সট্রা সময় বের করাটা খুবই টাফ। যেমন ও যেহেতু সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এবং তখন মনে হয় 21-এ 2 সেকেন্ড ইয়ারে তখন, তো বা 2-2তে বা 3 থার্ড ইয়ারে উঠবে এরকম টাইমে। তো এত বেশি একাডেমিক প্রেশারের পাশাপাশি আসলে যে এই কাজগুলা যে করতেছি, সেটা যদি ভালো একটা অ্যাপ্রিসিয়েশন না পায় স্টুডেন্টদের থেকে, দেখা যায় যে সে আসলে কন্টিনিউ করতেছে না। আর ওর ক্ষেত্রে যে জিনিসটা ও শুরু করছিল যে এই কনসেপ্টগুলো দিয়ে, এটা আসলে সবার জন্য না, অডিয়েন্সটা খুবই সীমিত। কারণ সে ইন্টিগ্রেশনের যে প্লেলিস্টটা বানাইছিল, বা ফিজিক্সে মনে হয় স্থির তরিতের কিছু ক্লাস নিছিল, ও হচ্ছে কি টার্গেট অডিয়েন্স, হ্যাঁ, ও হচ্ছে মানে একটা আপার লেভেলের অডিয়েন্সের জন্য, যে একটা স্টুডেন্ট ওই অধ্যায়টা আগে কখনো পড়ে নাই, তাহলে সে কিন্তু ওইটা পড়ে বুঝতে পারবে না, কারণ কনসেপ্টটা একটু ডিপ লেভেলের। তো এই জন্য অডিয়েন্সটা যেহেতু সীমিত, দেখা যাবে যে ভিউ কম আসতেছে শুরুতে, কারণ ওই লেভেলে যাইতে হলে তো ইন্টিগ্রেশনে ওর কনসেপ্টটা বোঝার জন্য দেখা যাবে যে ওই অধ্যায়টা আগে কখনো পড়ে নাই, সে বুঝতে পারবে না, তখন একটু ফিল্টার আউট হয়ে যাচ্ছে অডিয়েন্স, দেখা যাবে সারা কম পাচ্ছে একটু শুরুতে, তো হতাশ হয়ে হয়তো দেখা যাবে যে আর কন্টিনিউ করতেছে না। তখনই ওকে জাস্ট একটু পুশ দেওয়া যে না রাকিব, খুবই ভালো কাজ হচ্ছে, কন্টিনিউ করে যাও, খুবই পছন্দ করবে স্টুডেন্টরা। তো এরপরে তো আসলে আস্তে আস্তে ও কন্টিনিউ করে গেছে। আমার জন্য লাকি, বা এসএস এর জন্য, বা এখন সারা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সেটা সবাই লাকি যে রাকিব ওই টাইমটাতে আসলে মানে পড়ানোর বুয়েটে পড়ার পাশাপাশি এই টাইমটা ম্যানেজ করে কন্টেন্ট বানানো, ফ্রি কন্টেন্ট, যেখান থেকে সে তখন আর্থিকভাবে কোনোভাবেই লাভবান হচ্ছে না। তো এই মোটিভেশনটা ধরে রাখাটা আসলে খুবই চ্যালেঞ্জিং।
তো সেইটা আসলে ও ক্যারি করছে। তারপরে আসলে যখন রাকিব বললো যে ওর ক্যালকুলেটর এক্সের যে প্লেলিস্টটা একদম সারা জায়গা নিয়ে একটা প্লেলিস্ট, এবং 21 ব্যাচের স্টুডেন্টরা খুবই সারা দিছে। তো তন্মধ্যে 21 ব্যাচের যখন আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা হয় তারও আগে, মানে ও যখন এই যে এই ফিলটা পেয়ে গেল যে না পড়ানোতে আসা যাইতে পারে, তারও আগে আমরা যখন 22 ব্যাচের জন্য আমরা কোর্স প্ল্যান করি যে আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচ নামাবো, তো মানে 21 ব্যাচের রেজাল্ট হওয়ার আগে আমরা ওই প্ল্যানিং তো অনেক আগে থেকে শুরু হয়ে যায়। তখন আমি ওর ভিডিও, তখন তো ও আরও অনেক অনেক ভালো কাজ করতেছে, সব কিছুই ক্যালকুলেটর এক্সো মোটামুটি তখন চলে আসছে খুবই সারা। তখন অপারকে বলি প্রথম যে অপার রাকিব তো খুবই ভালো, তার মধ্যে রাকিব অপারের সাথেও কিন্তু রাকিবের কাজ হয়েছে। তো মোটামুটি আমি এবং অপার দুইজনই খুবই মানে ইন্টারেস্টেড যে এরকম একজন কমপ্লিট প্যাকেজকে কোনোভাবে, মানে এটা তো কেউ miss করতে চাইবে না। এটা তো যে কেউ মানে কোনোভাবেই চাইবে না যে এরকম একজন মানুষ কোনোভাবে, সুযোগ যদি থাকে আনা যদি যায় তাহলে অবশ্যই একটা চেষ্টা করে তো দেখাই যায়। তো তখন আমরা ওকে প্রথম অ্যাপ্রোচ করি যে 22 ব্যাচে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে হায়ার ম্যাথ তখন আমি একা নিই, 21 ব্যাচেও হায়ার ম্যাথে আমাদের কোর্সে আমি একাই টিচার হিসেবে ছিলাম, 22-এও আমি একাই যাওয়ার প্ল্যান ছিল, 22-এ আমি একাই কন্টিনিউ করছিলাম। তো তখন রাকিব যে রাকিব তুমি তো ভালো কাজ করতেছো, তোমার কন্টেন্টগুলো খুবই ভালো, তো তুমি কি আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে হায়ার ম্যাথ ডিপার্টমেন্টে ক্লাস নিতে আগ্রহী কিনা? তো তখন আমাদের আসলে ক্লাসের মডিউলটা হচ্ছে লাইভ ক্লাসের মডিউল, আমরা লাইভ ক্লাস নেই 2 থেকে 3 ঘন্টা। তো রাকিব হচ্ছে তখন যে কাজগুলো করতেছিল হচ্ছে রেকর্ডেড কন্টেন্ট বানাই ও 10 থেকে 20 মিনিটের ছোট ছোট ক্লিপ আপলোড দিত। তো ওর তখন প্রথমবার হচ্ছে ও রিজেক্ট করে আমাদের অফার, রিজেক্ট করে বলতে এটা আমি জানবো কেন করছে, এটা আমি পরে জানবো। রিজেক্টের কারণ হিসেবে মোটামুটি এটা ও বলছিল যে দাদা আমি তো রানিং স্টুডেন্ট, এখন আমার একটা অনেক হিউজ একটা প্রেশার বুয়েটে আছে, এবং আমি তো আসলে লাইভ ক্লাসের সাথে অভ্যস্ত না, আমি কখনো আগে কোনো কোচিংয়েও কখনো লাইভ ক্লাস নিয়ে নাই, বাসায় বসে পড়াইছি, বাট ওই লাইভ হ্যাঁ অফলাইনে বাসায় স্টুডেন্টদের টিউশনই করাইছি, আমিও করাইছি ও করাইতো। তো কিন্তু লাইভ ক্লাসের আসলে থাকে না যে আগে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করি নাই, সেটা সহজ হলেও মনে হয় যে এটা মনে হয় একটা কঠিন কিছু, টাফ জব একটা। তো আর পাশাপাশি বুয়েটের একাডেমিক প্রেশার তো আছেই। ও তখন আমাদেরকে বলে যে না দাদা আমার তো আসলে এইভাবে টিচার হিসেবে আসার কোনো প্ল্যান নাই, বা এইভাবে অনলাইনটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার কোনো প্ল্যান নাই। আমি এজ এ স্টুডেন্ট, এজ এ ইঞ্জিনিয়ার, আমার সামনে হয়তো আমি এই ইঞ্জিনিয়ার হিসেবেই বা আমার এই পড়াশোনা নিয়েই হয়তো আমি থাকবো, আমার টিচার হিসেবে বা অনলাইন এডুকেশনে আমার টিচার হিসেবে ক্যারিয়ার করার কোনো ইচ্ছা নেই, জাস্ট ফ্রি ক্লাস নিয়েই আসলে আমি এইভাবেই কন্টিনিউ করতে থাকবো। তো তখন আমি আর অপার আসলে আইসা আবার প্ল্যান করি বলতে কি যে রিজেক্টেড হয়েছি, চক্রান্ত না, মানে রিজেক্টেড হয়েছি তার মানে এই না যে হাল ছেড়ে দেওয়া যাবে না, কারণ হচ্ছে মানে আমি আর অপার যেহেতু একটু আগে থেকেই মানে আমরা যেহেতু তখন পাশ করে গেছি, কোভিডের টাইমে আমার এবং অপারের পাশ হয়ে গেছে 2021 সালে আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট, তখন আমাদের এই জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগটা বেশি। তখন আমরা তো আসলে দেখতেছি যে স্টুডেন্টদের ডিমান্ড বা সামনের আসলে এই অনলাইন মার্কেটটা কোন দিকে যাইতে পারে। তখন আসলে আমরা বা এই জিনিসটা কিন্তু রাকিবও এটা এগ্রি করবে যে ও যদি ফ্রি ক্লাস ওইভাবে নিতে থাকতো যতই নেক না কেন, এখন আজকে রাকিব যেই পরিধিতে কাজ করতেছে 11-12 অ্যাডমিশন 6-10, এবং সামনে আমি তো মানে স্টুডেন্টরা এখনই অলরেডি ফিউচার্সগুলো ক্লাস তোমরা যারা করছো তোমরা তো অলরেডি বুঝতে পারতেছো যে তোমরা কে একজন রত্নের ক্লাস আসলে করতেছো, মানে এটা আমরা যেটা মিস করে আসছি। তো তখন যদি ও এইভাবে ফ্রি ক্লাস নিয়ে কন্টিনিউ করতো, এই এত বড় পরিধিতে স্টুডেন্টরা কিন্তু ওর থেকে ওই সার্ভিসটা বা এই উপকৃতটা হইতো না। আই হ্যাভ এ কোয়েশ্চেন, হচ্ছে আপনার কাছে মনে হয় না খাল কেটে কুমির আনছেন? না জনপ্রিয় শিক্ষক রাকিব স্যার হচ্ছে বা রাকিব ভাই হচ্ছে, না এরকম না, মানে হইতে পারে না যে হেড অ্যান্ড গিলক্রিস্ট ডুও তো হইতেই পারে, হ্যাঁ হেড অ্যান্ড গিলক্রিস্টের ডুও যদি করা যায়, বা এদিকে সচিন সৌরভের ডুও তো হইতেই পারে, এখানে তো কুমির আনার মতো আসলে জিনিসটা এরকম না সেটা অন্য প্রসঙ্গ, বাট সেদিকে যাবো। তার আগে আমি যদি ওই স্টোরিটা আসলে শেষ করি, যে তখন আমরা আইসা মানে তখন আসলে মানে জিনিসটা এরকম ছিল যে রাকিব যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছে, জিনিসটা থাকে না যে ও কতটা ভালো পড়ায়, এটা কিন্তু ও যতটুকু বুঝতে পারে তার সাথে আমি অডিয়েন্স হিসেবে বা নিজে যেহেতু আমরা টিচার, আমরা কিন্তু একটু বেশি বুঝতে পারতেছিলাম যে ও আসলে যদি এইভাবে টিচার হিসেবে আসে তাহলে সারা বাংলাদেশের স্টুডেন্টরা কতটুকু, মানে বিশেষ করে হায়ার ম্যাথে এরকম একজন টিচারের অভাব এখনও আমাদের দেশে ছিল, এবং এখন রাকিব আসার পরে এটা একটু আস্তে আস্তে দূর হচ্ছে, এবং আশা করি আগামী 2-3 বছরে এটা আসলে ভ্যানিশ হয়ে যাবে এই যে ম্যাথ ভীতিটা। তো তখন আমি এবং অপার দুজন মিলে প্ল্যান করি যে লাইভ ক্লাসের আসলে বললে তো রাজি হইতে চাইবে না, তো ও যেহেতু রেকর্ডের ক্লাসে নিতেই কমফোর্ট ফিল করে এবং ও যেই জনরার ক্লাসগুলো বানায় ওইরকম একটা অফার যদি আমরা ওকে দিতে পারি তাহলে হইতে পারে যে ক্লাসের পাশাপাশি আর রেকর্ডের ভিডিও বানালে সুবিধা কি, যে প্রতি 5 মাস পর প্ল্যান যেমনি কান্তি হবে 6 মাসে বুয়েটে তো একটা টার্ম ব্রেক থাকে, তো ওই টার্ম ব্রেক 1 মাস, তো
তো ওই তখনও আমরা ওকে যে প্রপোজালটা দিয়েছি ওই প্রপোজালের যে ডেডলাইন ছিল তার মধ্যেও একটা এরকম টার্ম ব্রেক ছিল। তো ও যদি চায় যে শুধু ওই টার্ম ব্রেকে আমি রেকর্ডের ভিডিওগুলো বানিয়ে ফেলবো, তাহলে ওর একাডেমিক ক্যারিয়ার কোনো হ্যাম্পার হবে না। তখন আমরা এরকম একটা প্ল্যান করি যে রাকিবের সাথে আমরা ফার্দার একবার বসবো, রাকিবকে আমরা পিচ করবো যে 22 ব্যাচে হায়ার ম্যাথের লাইভ ক্লাসে টিচার হিসেবে তোমার থাকা লাগবে না, লাইভ ক্লাস সব আমি নিব, আর তুমি হচ্ছে MCQ ক্লাস নিবা। যে হায়ার ম্যাথে যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ওদের হচ্ছে MCQ সলভিং একটা দুর্বলতা থাকে, বেশিরভাগ ভর্তি পরীক্ষায় যেহেতু MCQ এ, তো ওইটাতে স্টুডেন্টদের দুর্বলতা থাইকা যায়, তো স্টুডেন্টরাও পছন্দ করে ডেডিকেটেড MCQ ক্লাস হায়ার ম্যাথে। তখন আমরা রাকিবকে আমি আর ওপার আবার ডাকাই যে রাকিব তোমার সাথে আরেকটা ব্যাপারে বসতে চাই, আগের ব্যাপারে না, মানে আগে যেটা অফার করছিলাম ওইটা না, ওইটা বলে তোর আগে থেকে নেগেটিভ হয়ে যাবে যে আবার দাদারা ডাকতেছে। হ্যাঁ, তখন আমরা বলছি যে দেখো আমরা তোমার জন্য এরকম একটা প্ল্যান করছি যে তুমি আমাদের 22 ব্যাচের ইঞ্জিনিয়ারিং করছে হায়ার ম্যাথের শুধু MCQ ক্লাস নিবা এবং ওটা রেকর্ডেড ক্লাস। তোমার জন্য আরও 4-5 মাস সময় আছে, এই 4-5 মাস সময়ের মধ্যে তুমি জাস্ট 12টা অধ্যায়ের ক্লাস ডিউরেশন হবে ধরো সর্বোচ্চ 12 ঘন্টা, মানে 12 ঘন্টার একটা অধ্যায় 1 ঘন্টার করে এভারেজ, এটা ফিক্স কিছু না, তোমার যতক্ষণ লাগে, কম বেশি হইতে পারে, মানে পূর্ণ স্বাধীনতা তোমার, যে তুমি 12টা অধ্যায়ে কয় ঘন্টা রেকর্ডের ক্লাস দিবা, এর পুরাটা তোমার স্বাধীনতা। তুমি খালি এই 12 ঘন্টা রেকর্ডের ক্লাস তুমি আগামী 4-5 মাসের মধ্যে নিজে যখন সুবিধা তখন রেডি করে আমাদেরকে দিবা, এবং তোমার টাইপিং এন্ডে যত সাপোর্ট লাগে, টেক এন্ডে যত সাপোর্ট লাগে সব কিছু আমরা রেডি করে দেবো। তুমি খালি ওই মানে যতটা তাকে স্বাধীনতা সহজ করা যায়, মানে যতটা টাইনা টুইনা কাছে আনা যায় টেকনিক্যালি, আসলে প্ল্যান A প্ল্যান B প্ল্যান C যতটা সহজ করে ওকে পিচ করা যায়। কারণ যেহেতু ওর একটা টার্গেট হচ্ছে যে না আমি, আর ওর কিন্তু বুয়েটের CGPA খুবই ভালো রেজাল্ট, তো এরকম একজন কাউকে আসলে পড়াশোনা, আর ও যদি আমাদের এদিকে আসে, ও যেটা ভাবতেছিল যে আমার পড়াশোনা হ্যাম্পার হবে, বুয়েটের রেজাল্ট খারাপ হয়ে যাবে, এটা তো কোনোভাবে ওকে বুঝতে দেওয়া, মানে এটা তো দেওয়া যাবে না, মানে এটা তো আমরাও হইতে দিতে পারি না। এরকম একটা স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে এখানে আসুক, আমরাও তো এটা চাইবো না। তো স্বাভাবিকভাবেই তখন আমরা এই যে এই অফারটা দিই যে তুমি এই 12 ঘন্টার টোটাল ক্লাস 12টা অধ্যায়ের উপর তুমি বানাবা, আগামী 4-5 মাস সময় আছে, কাজে তোমার পড়াশোনা একাডেমিক ক্যারিয়ার হ্যাম্পার হবে না। তোমার রাকিব ওই জিনিসটা তখন চিন্তা করে যে না আসলে তো এইভাবে হলে তো আমার জন্য ভালো, যে রেকর্ডেড ক্লাস আমি ইচ্ছা মতো সময় দিতে পারলাম, আর যেহেতু টেক এন্ডের সাপোর্টগুলো, তারপরে ক্লাস কন্টেন্ট রেডি করার ব্যাপারগুলো সব ভাইয়েরাই রেডি করে দিচ্ছে, তো আমারও তো জিনিসটা স্মুথ হচ্ছে। তখন রাকিব হচ্ছে চিন্তা করে, ওই দিন আমরা যখন মিটিং করি, মিটিংয়ের মধ্যেই হচ্ছে রাজি হয়ে যায়। আমরা ভাবছিলাম যে হয়তো সময় নিবে, গিয়েছে রাত্রেবেলা বলে যে দাদা আমি তাহলে একটু চিন্তা করে জানাই। তো রাকিব হচ্ছে ওই মিটিংটাতে মানে খুবই স্মুথলি বলে যে না দাদা এটা তো তাহলে আমার জন্য বেস্ট একটা ওয়ে হয়, যে আমিও স্টুডেন্টদের, আর আমাদের তখন হচ্ছে আমি ওদেরকে তখন ওকে বোঝাই আসলে যে ও যতটুকু ভালো পড়াচ্ছে, আমার খালি টার্গেট ছিল এটাই যে রাকিব যে কতটুকু ভালো পড়াচ্ছে, এটা আসলে আমাদের SCS এর চাইতে SCS এ ওর যতটুকু দরকার, মানে আমাদের ফ্র্যাঙ্কলি আমার এবং অপার এটা প্ল্যান ছিল যে SCS এর রাকিবকে যতটুকু দরকার তার চাইতে আমাদের দেশের স্টুডেন্টদের রাকিবকে অনেক বেশি দরকার। যে এই যে রাকিবকে আমরা রাজি করে আসতে পারছি অপার এবং আমি, তখন এরকম একটা কথোপকথন আমাদের মধ্যে হয়েছিল যে আগামী 5-6 বছর পরে রাকিব বাংলাদেশে অনলাইন এডুটেক মানে টিচার হিসেবে এমন একটা পর্যায়ে যাবে যে আমি এবং অপার তখন গর্ব করে বলবো যে এই যে তোমরা রাকিবের মতো একজন টিচারকে ক্লাস পাচ্ছ, তাকে অনলাইনে পড়ার আসার জন্য কে রাজি করেছে জানো? আমরা 2 জন। এটাও আমাদের ক্রেডিট হবে। এই গল্পটাই কিন্তু আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অলরেডি জেনে গেছে। এটা আমাদের ক্রেডিট হবে যে রাকিবের মতো একজন মানুষ যে হচ্ছে অনলাইনের থেকে ক্যারিয়ার করার প্ল্যান ছিল না, তাকে আমরা এইটার কনভিন্স করছিলাম, এইটার জন্য স্টুডেন্টরা আমাদেরকে কংগ্রেচুলেশন জানাবে যে না আমরাও একটা খুব ভালো কাজ ওদের জন্য করে দিয়ে গেছি। তো এরই মাধ্যমে তারপর তো রাকিব 22 ব্যাচে আসে, মিন টাইম ওর পড়াশোনা ও সুন্দর মতোই কমপ্লিট করে। তারপরে তো এই যে এখন তো সে গ্রাজুয়েশন কমপ্লিট করলো, এবং এখন তো আসলে SCS এর কর্মযোগ্যের হায়ার ম্যাথ অংশের 80%ই রাকিব দেখতেছে। ওই যে খাল কেটে কুমির আনে না কুমির আনে না, মানে জিনিসটা হচ্ছে কি ওই যে বললাম হেডেন গিলক্রিস্ট ডুও, যে একদিকে ধরে খেললাম আমি, একদিকে ধরে খেললাম হেডেন, আর ও হচ্ছে পিটাই গিলক্রিস্টের মতো 40 বলে 70 করে দিয়ে যাচ্ছে। যেই জনরায় 40 বলে 30 করা অনেক টাফ, ওখানে সে 70 করে দিয়ে যাচ্ছে। যেমন আমাদের এখন SCS ফিউচার স্কুলের যে কার্যক্রমগুলো, এই যে 6 to 10 এ রাকিব ব্যাথ এবং ICTর যে কোয়ালিটি ক্লাসগুলো নিচ্ছে, মানে এই ক্লাসগুলো করার পর আসলে আমার মনে হয় শুধু স্টুডেন্টরা না, যারা আমরা ওই লাইফটা পার করে চলে আসছি, আমাদেরও এখন মনে হচ্ছে যে এইভাবে যদি ওই টাইমে বুঝতে পারতাম। এটা আমাদের এই পডকাস্টটা পরবর্তীতে যারা 21, 22, 23 ব্যাচের স্টুডেন্টরা দেখবে, 24 ব্যাচের বা 25 ব্যাচের, যারা আমাদের HSC-তে আমাদের ক্লাস পেয়েছে কিন্তু SSC-তে পাই নাই, ওরা নিজেরাও এই জিনিসটা স্বীকার করতে বাধ্য হবে যে রাকিব ভাইয়ের মতো একজন টিচারের ক্লাস যদি আমি 6 to 10 ওই জনরাতে পাইতাম, তাহলে আজকে আমার ম্যাথের ভীতিটা হয়তো ইন্টারমিডিয়েটে কোনোভাবেই থাকতো না, বা আমার বেসিকটাই হয়তো অন্য লেভেলে চলে যেত। তো আসলে মানে রাকিব এখন আমাদের SCS এর ম্যাথ ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ব্যাচ, একাডেমিক সেকশন এবং ফিউচার স্কুলের যে জার্নিটা আসলে শুরু হচ্ছে, ফিউচার স্কুলে এই পরবর্তী বছর থেকেই যখন স্টুডেন্টরা আরও বেশি, অলরেডি আমি জানি যে স্টুডেন্টদের মধ্যে একটা
মানে কথোপকথন চলে গেছে যে আমরা কার ক্লাস করি, রাকিব ভাইয়ের মতো একজনের ক্লাস পাচ্ছে, এবং আমি তো গ্রুপগুলোতে রাকিবের পোস্টে রিভিউ দেখি, বললাম বিলাইক যে এতদিন কিভাবে শিখলাম আর এখন কি শিখতেছি ভাই, এতদিন আপনি কই ছিলেন, এতদিন আপনি কই ছিলেন, এরকম একটা কমেন্ট মানে ফ্লো অলরেডি চলে আসছে। তো আর 2 বছর পরে আসলেই আমি এটা বিশ্বাস করি যে এমন একটা লেভেলে রাকিব যাবে যে ওর ক্লাসের কোয়ালিটি, যে কন্টেন্ট যেভাবে ও স্টুডেন্টদেরকে সার্ভ করতেছে, তো আসলে আমাদের জন্য এটা গর্বের হবে যে না। প্রসঙ্গ তো আমি টানবই, হচ্ছে অভিদা হচ্ছে এসিএস ফিচার স্কুলের কথা আসবো। আমার একটা প্রশ্ন গলার ভিতরে আটকে আছে অনেকক্ষণ যাবত। হ্যাঁ, আপনাকে জয় করা কিন্তু দিল্লির সিংহাসন জয় করার চেয়ে কম ছিল না। মানে প্ল্যান এ প্ল্যান বি হচ্ছে, এদিক দিয়ে সৈন্য কাজ না করলে এদিক দিয়ে কাজ করবে, এরকম একটা বিষয়। কিন্তু রিজেক্ট কেন করছিলেন এটা আমি জানতে চাই, রিজেক্ট কেন করছিলেন? হ্যাঁ, অভিনয় যখন আমাকে অ্যাপ্রোচ করছে তখন আমি তো বইটার একদম রানিং স্টুডেন্ট। আচ্ছা, যারা বইটা সিএসসি ডিপার্টমেন্টে পড়ে, থার্ড ইয়ারটা হচ্ছে সবচেয়ে কঠিন, হ্যাঁ, মানে অনেক বেশি একাডেমিক প্রেশার থাকে। তো আমি একাডেমিক প্রেশারের পাশাপাশি ওটা কন্টিনিউ করা কতটা আমার জন্য সুবিধাজনক হবে এটা আমি বুঝতে পারতেছিলাম না। হ্যাঁ, আমি একটু ভয়ও পাচ্ছিলাম, আচ্ছা, কারণ আমি কখনোই লাইভে পড়াই নাই। ক্যামেরার সামনে এসে পড়ানো তো দূরের কথা, আমি স্ক্রিনে লিখে লিখে রেকর্ড করে করে পজ দিয়ে দিয়ে দেন রেকর্ড করতাম। আচ্ছা, তো তখন অভি দাদা, অপার ভাইয়া, ওনারা যারা আসছে ওনারা হচ্ছে পুরো বাংলাদেশ জয় করে ফেলছে। হ্যাঁ, মানে এসিএস দিয়ে পুরো বাংলাদেশ জয় করে বলছে। ওনাদের পাশে গিয়ে আমি ক্লাস নিব, মানে আমি তো ভেবেই আমি দাদাকে ফোন দিয়ে বলছি, দাদা আমার না একটু টাইম লাগবে, আমার একটু প্রিপারেশনের জন্য টাইম লাগবে, এরকমটা বলতে চাচ্ছি। তো আমি প্রিপারেশন মানে ওইভাবেই যাতে প্রিপারেশনের জন্য টাইমটা নিতে পারি। পরে দাদারা ওইভাবেই অ্যাপ্রোচ করতে চায়, তাহলে তুমি রেকর্ডেড ক্লাসগুলাই দাও, তোমার সুবিধা মতো সময়, তোমার ভ্যাকেশনের টাইমে তুমি ওগুলো করে দিও। তো আমি ওইভাবে করছি। আর তখন আমি রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু নিচ্ছিলাম, আমি লাইভে কমফোর্টেবল না হলেও রেকর্ডেড ক্লাসগুলো তোমায় নিচ্ছিলাম। ইঞ্জিনিয়ারিং ব্যাচে নেওয়া হয়েছে। আর 22 ব্যাচের এইচএসসি পরীক্ষার আগে আমি আরেকটা নামাই, এইচএসসি ফাইনাল রিভিশন ব্যাচ। আচ্ছা, এরকম যেটা নামে দাদা, মানে ফাইনাল রিভিশনটা ছিল একটা, ফাইনাল রিভিশন প্লেলিস্ট ছিল, ওটার সাথে অনেকটা মিলে কিন্তু তো ওইটাও খুব পপুলার হয়ে যায় স্টুডেন্টদের মাঝে, তখন আমি কনফিডেন্স পাচ্ছি। আজকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আরো পপুলার হয়ে যাবে, সেটা হচ্ছে রাকিব ভাই কেন অভিদাকে রিজেক্ট করছিল? এটা কিন্তু এখন ঘরে ঘরে শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন চলে আসবে, সেই উত্তরটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, কিন্তু এটা কিন্তু এখন মাস্টার প্রশ্ন, রিজেক্ট কেন করছিল? আচ্ছা, তারপর আমি এইচএসসি 22 ব্যাচের জন্যই ফ্রিতেই একটা কোর্স আমার ইউটিউবে, আচ্ছা, ফাইনাল রিভিশন কোর্স, ম্যাথমেটিক্সের 12টা চ্যাপ্টার ছিল, 12টা চ্যাপ্টার আমি ফ্রিতেই স্ক্রিনে লিখে লিখে রেকর্ডেড ক্লাস করে কভার করে দিলাম। ওটাও খুব পপুলার হয়ে গেছিল, অ্যান্ড স্টুডেন্টরা অনেক রিভিউ দিচ্ছিল যে ভাইয়া আপনার ক্লাস করে ম্যাথটা অনেক ভালো করছি। তখন আমি কনফিডেন্সটা পাচ্ছিলাম, দাদাকেও বলতেছিলাম, দাদা আমাকে বলতেছিল, আমি বলতাম দাদা আমাকে আরেকটু টাইম দেন, আমি একটু নিজেকে প্রিপেয়ার করি, নাহলে তো আপনাদের সাথে দাঁড়ানো বলবেন যদি অন্য কিছু। আচ্ছা আচ্ছা, কিন্তু উনি তো বলছে যে উনি রত্ন ধরে নিয়ে আসছে, আমি কনফিডেন্সটা পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তো 22-এর ইঞ্জিনিয়ারিং এর ক্লাস নিলাম, ওরা পছন্দ করতেছিল। আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমি 22-এর ভার্সিটি ব্যাচে একটা কোর্স নাম আমি নিজে থেকে, আমার প্রথম কোর্স, সেটা হচ্ছে তখনও আমার ইউটিউব কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, 0 থেকে 1 হয়েছে, তখনও আমি নিজে থেকে কোনো কোর্স 1 লক্ষ ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্স, তাই না? 0 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার, 1 লক্ষ সাবস্ক্রাইবার, তখনও কিন্তু আমি কোনো আলাদা করে পেইড কোর্স নামাই নাই, কিংবা আমি ইউটিউব থেকে এখন পর্যন্ত মানে কোনো রেভিনিউ নেই, এক টাকাও আয় করে নেই। তো 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর 22 ব্যাচের জন্য আমি একটা কোর্স নামাই, ওটাও রেকর্ডেড কোর্স ছিল, আমি লাইভ আসতে একটু ভয় পাচ্ছিলাম। আচ্ছা, ওইটার কারণে আসলে দাদা রিজেক্ট করা আনটি। ও দাদাকে রিজেক্ট করা আর কি? দাদা মানে এইভাবে কেউ বলে? মানে আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করতো না, আমি এবং অপার মানে মেইনলি আমাদের টিচার এগ্রিগেশন যখন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারই অ্যাপ্রোচ করে, মাঝে মধ্যে আমিও ওর সাথে যাইতাম। তো আমি এবং অপার দুইজন মিলে কোনো টিচারকে প্রপোজ করে প্রথম রিজেকশনটা রাকিবের থেকেই পাইছি। আর কখনো মানে হতবাক হওয়ার মতো সিচুয়েশন না, হতবাক না, মানে ওর রিজনটাও তো আমরা শোনার পরে না ঠিক আছে, যেহেতু ওর একাডেমিক একটা প্রেশার আছে, বাট প্রথম রিজেকশনটা রাকিব থেকেই আসছে আর কি। বাকিরা সবাই মোটামুটি প্রথমবারেই যাদেরকে তখন পর্যন্ত যাদেরকে নেওয়ার জন্য প্ল্যান করা হয়েছে সবাই রাজি ছিল আর কি। বিষয়টা কেমন লাগছে তখন আর কি, অনুভূতি কি ছিল? খারাপ লাগেনি, আমরা যখন মানে তখন রাকিবের একাডেমিক রেজাল্ট কেমন আগে থেকে তো জানতাম না আমরা, তখন ওর থেকে যখন শুনলাম যে ওসিএসসিতে এত ভালো একটা রেজাল্ট, ওর সিজিপিএ এবং বইটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু একাডেমিকে এইচএসসিতে আমরা যেরকম রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করি ওখানেও মোটামুটি রেগুলারিটি মেনটেন করতে হয়, মানে কোনোভাবে যদি
একটা হ্যাম্পার হয়ে যায় যে 1 উইক ভালো মতো বললাম না 2 উইক, তাহলে দেখা যাবে সিটির মার্কস কমে যাবে, কমে গেলে আবার ফাইনাল রেজাল্টে সেটা এফেক্ট করে। তো আমরাও ভালোভাবে নিচ্ছি যে না, ও যেহেতু পজিটিভ, ও যেহেতু এটার দিকে ফোকাস, তাহলে ওটাকে কোনোভাবে হ্যাম্পার করে এরকম কোনো প্রপোজাল ওকে দেওয়া যাবে না। কিন্তু হাল ছাড়েন নাই। না, তারপরে আমরা ওই যে এরকম পরবর্তী যে রেকর্ডের ক্লাসে প্রপোজালটা দিলাম যে এইটা হচ্ছে ওর জন্য পারফেক্ট একটা প্রপোজাল, যে ও যেই জন্য আমাদের রিজেক্ট করছে ওই রিজনটাকে সে হ্যাম্পার করবে না। ওই আমরা এরকম একটা প্রপোজাল নিয়ে গেলাম। তারপর তো বাকিটা রাকিব ভাই আর এইচএসসি 22-এ আমিও একটা কোর্স নামাই, হ্যাঁ এটাও রেকর্ডেড ছিল সিটি প্লাস রুট এমসিকিউ। আচ্ছা জিএসটি হ্যাঁ আচ্ছা। জন্য তো ওটাতে মানে আমি ওটা আমার প্রথম পেইড কোর্স। আচ্ছা তো ওটাতে আমি নিজেই কোর্স নিতাম, নিজেই এডিট করতাম, নিজেই সব আপলোড করতাম, নিজেই মার্কেট অলরাউন্ডার রাকিব স্যার। সবকিছু করার পর আমি দেখলাম যে জাস্ট 2 মাসে ওই কোর্সটা 5,000 মানুষ জয়েন করতে, 5,000 মানুষজন ভর্তি হয়ে গেছে। 5,000 2 মাসে পেইড কোর্স। এবং এখানে আমি একটা কথা বলবো, রাকিব যখন প্রথম কোর্সটা নামায় মানে তখন আমি এবং অপার যখন কোর্সটা নামাইছে অ্যানাউন্সমেন্ট করছে তখন স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু হয় নাই। আমি এবং অপার খুবই খুশি কারণ হচ্ছে কি রাকিবের যে জনপ্রিয়তাটা কতটুকু এটা কিন্তু তখন সে আজ করতে পারতেছে না। মানে একজন টিচার যদি আজ করতে পারে যে স্টুডেন্টরা তাকে কতটুকু পছন্দ করতে পারতেছে, তাহলে কিন্তু কাজ করার স্পিডটা অনেক বেড়ে যায়। তো রাকিবের যেহেতু তখনও সব ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসে কমেন্ট ভালো আসলেও তো সে তখন ওইভাবে চিন্তা করতে পারতেছে না যে আমার জনপ্রিয়তাটা কতটুকু বা আমাকে কতটুকু পছন্দ করতে পারতেছে। তো তখন যখন ও একটা পেইড কোর্স নামায় তখন আমি এবং আবার খুশি, কারণ এই যে ও যদি টার্গেট করে থাকে যে আমার এই কোর্সে 200 জন ভর্তি হবে, তাহলে এখানে ভর্তি হবে মিনিমাম 2,000। যদি ও এটা প্ল্যান করে থাকে 500 ভর্তি হবে 5,000, কারণ ওর কন্টেন্টের জনপ্রিয়তা এবং ওর কন্টেন্টের আসলে ডেপথটা কতটুকু স্টুডেন্টরা পছন্দ করতেছে এটা আমরা তখন আগে থেকে বুঝতে পারতেছি। মানে জিনিসটা হচ্ছে এরকম যে 6 মাস আগে থেকে বুঝতে পারতেছি যে 6 মাস পরে রাকিব বুঝতে পারবে কতটুকু হবে যাবে। তখন আমি এবং আবার খুশি যে এইবার রাকিব বুঝতে পারবে যে ও আসলে কতটা জনপ্রিয় এবং স্টুডেন্টরা ওকে কতটা পছন্দ করে। তো এইটা হইলে হবে কি যে ও এই দিকে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আসলে পাস করার পরে এদিকে ক্যারিয়ার করবে কি করবে না, এটা একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা একটা পজিটিভ ফোর্স হবে যে স্টুডেন্টরা এতটা পছন্দ করতেছে। এবং এখানে আসলে এই মানে আমরা তো আমাদের লাইফে তো আমরা যেই প্রফেশনেই থাকি না কেন আমাদের তো একটাই টার্গেট যে যত বেশি মানুষকে হেল্প করা যায় বা যত বেশি মানুষ আমার থেকে বেনিফিটেড হবে সেটাই তো আমাদের একমাত্র টার্গেট হওয়া উচিত। তো এই যে রাকিব এখানে যে যত মানুষকে সার্ভ করতে পারবে এবং স্টুডেন্টরা ওকে পজিটিভলি নেবে, অন্য কোনো জবে তো এটা পাবে না। সে ইঞ্জিনিয়ারিং যত চাকরি করুক না কেন এইভাবে কিন্তু ম্যাসিভ একটা ইম্প্যাক্ট রাখা সম্ভব না। তখন আমি এবং আবার খুশি যে এইবার রাকিব যখন দেখবে যে ওর জনপ্রিয়তাটা কোন লেভেলে, আমি রাকিবকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে তুমি যে কোর্সে নামাইছিলা 5,000 স্টুডেন্ট হয়েছিল, 5,000 প্রথম আমি কত হবে এক্সপেক্ট করে তোমার এক্সপেকটেশন কেমন ছিল? সর্বোচ্চ হয়তো 1,000 হবে, মানে 1,000ও অনেক বেশি ছিল। কারণ আমি তো বুয়েটে যখন ভর্তি হই তখন টিউশনি করায় মাসে 50-60 হাজার টাকা ইজিলি কামাইতে পারতাম, মানে ওটা কন্টিনিউ করতেছিলাম আর কি। তখন কোভিড আসছে তখন ওই টিউশনগুলো আমি ছেড়ে দিই, ইউটিউবে জাস্ট ওই ভিডিও বানাচ্ছিলাম। 0 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, তখন টাকা পয়সা রোজগার করতেছিলাম। মানে একটা ফিনান্সিয়াল অবস্থা একটু খারাপ ছিলই, তো আমি দেখছিলাম ওই কোর্সে হয়তো ভালো পরিমাণ একটা টাকা উঠে যাবে। এত পরিমাণ আমি কল্পনা করতে পারি। শুধু তাই না, মানে ফিনান্সিয়াল একটা ব্যাপার তো অবশ্যই আছে। মানে এত মানুষের উপকার করতে পারতেছি এইটা আসলে আমি ভেবে মানে তখন আমার মানে পুরো ডিসিশনটা চেঞ্জ হয়ে যায়। পুরো কোর্স শেষে ফিডব্যাক কেমন ছিল? খুবই ভালো। ওখান থেকে অনেকগুলো ভার্সিটিতে প্রথমও হয়েছে, এরকম বাহ মাশাআল্লাহ হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রথম হয়েছে, জাহাঙ্গীরনগর টপ 10-এ ঢুকছিল। বুয়েটে অনেকে আসছে, যেটা অলরেডি আপনি বলে ফেলেছেন যে ও আপনি তো আপনার কোর্স করেই আসলে বুয়েটে আসছি, মানে কি ওটা না, ওটা ভার্সিটি প্লাস গুচ্ছের জন্য ছিল, তো ওটা বুয়েট প্রিলিমিনারি। আর কোনো না কোনোভাবে তো তাকে পুশ করছে, তাকে ওই সময়টাকে এসে তাকে সাপোর্ট দিয়েছে। তখন আমার যেটা মাথায় আসলো যে যদি ইঞ্জিনিয়ার করি, ভালো একজন ইঞ্জিনিয়ার হলো, তাই আমি কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারবো। ধরো আমি একজন গুগলের ইঞ্জিনিয়ার হয়ে খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, তো আমি যদি গ্রাউন্ড ব্রেকিং কোনো রিসার্চ বা ওই টাইপের কিছু না করতে পারি তাহলে না আমার ইম্প্যাক্টটা মানুষের লাইফে থাকবে না, বা মানুষজন আমাকে চিনবে না বা ও থ্যাঙ্কস জানাবে না। তো কিন্তু এই যে পড়ানোটা, টিচিং যে প্রফেশনটা, এখানে কিন্তু আমরা প্রতিদিনই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের শিক্ষার্থীর কানেক্টেড হচ্ছে, হ্যাঁ ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলতেছে, ওদের পড়াশোনা থেকে শুরু করে ওদের লাইফস্টাইল সব কিছুতেই। তখন আমি মানে আমার ডিসিশনটা একটু চেঞ্জ হয় যে আমরা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারি। তারপর তো ওই দাদা এরপর আমরা রাকিবকে আবার অ্যাপ্রোচ করি নতুন করে। ইন দ্য মিন টাইম কিন্তু এই যে 21 ব্যাচের বুয়েটের রেজাল্ট হয়ে গেছে এবং রাকিব যেটা বললো শুরুতেই যে তখন ও রানিং অবস্থায় স্টুডেন্ট থাকা অবস্থায় বুয়েটে 600 700 800 স্টুডেন্ট ওর প্লেলিস্ট করে আসে, ওগুলো ফ্রি প্লেলিস্ট ছিল।
তার মধ্যে আবার 22 ব্যাচে যেখানে ও রেকর্ডেড ক্লাস নিয়েছিল, আমরা অ্যাপ্রোচ করার পর ও যেটাতে রাজি হয়েছিল প্রজেক্টটাতে, তো 22 ব্যাচেরও তখন মোটামুটি রেজাল্ট হয়ে গেছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়। তো ওখানেও মানে ও যে পরিমাণ সারা পাইছে, এবং 22-এর ওই যে ভার্সিটির যে এমসিকিউ ও আলাদা পেন বেস্ট লঞ্চ করছিল। তো এই সারা পাওয়ার পরে আসলে ওর মধ্যে ওই যে এই জিনিসটা যে না এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়, মানে আর্থিক স্বাবলম্বীর মানে একটা সাপোর্টের পাশাপাশি এই যে স্টুডেন্টদের যে এই ভালোবাসাটা, মানে বর্তমানে আমরা যে জিনিসটা পাই আসলে মানে এইটা ইনসেইন, এইটা কোনো অন্য কোনো প্রফেশনে আমরা মনে হয় না সম্ভবই ছিল না। আমরা এখন কোথাও গেলে এই যে কয়েকদিন আগে আমরা, কয়েকদিন বলতে আরও মোটামুটি 1 বছর আগে আমরা যখন চট্টগ্রামের সিআরবিতে যাই, তো সিআরবিতে আমরা যখন যাই স্টুডেন্টদের সাথে মিট আপ করতে, আমাদের প্ল্যান ছিল এরকম যে 40-50 জন স্টুডেন্ট আসবে, সবাইকে আমরা ফুচকা বা ওখানে আমরা প্ল্যান করতেছিলাম, আমি অপার সঞ্জয় দা বা সাকিব প্ল্যান করতেছিলাম যে ওখানে কিছু কি খাবার কিনতে পাওয়া যায়, যে আমরা যেহেতু পোস্ট দিচ্ছি যে ওখানে যাবো তোমরা কেউ দেখা করতে চাইলে আসতে পারো। তো স্টুডেন্টদেরকে আমরা ফুচকা বা দই বা আইসক্রিম টাইপের কিছু পাইলে ওদেরকে খাওয়াই দিত। তো যাওয়ার পরে গিয়ে দেখি ওখানে 4-5 হাজার স্টুডেন্ট। 4-5 হাজার মানে এটা 4-5 হাজার হবে কিনা আমি শিওর না, কিন্তু মানে দাঁড়ানোর জায়গা নাই। মানে আমরা যে নামছি, নামার পরে স্টুডেন্টরা বি লাইক যে কেউ সেলফি তুলতেছে, মানে কেউ হাত টাচ করে বলতে দাদা আপনার, মানে এত ভিড় যে কেউ শুধু হাত টাচ করে চলে যাচ্ছে, দাদা আপনার সাথে একটা মানে টাচ করতে পারছে, এটাই আমার লাইফে একটা বিশাল। এবং মানে ওইটার ভিডিও ক্লিপ পেলাম, মানে আমার হচ্ছে লাইফে রাকিবও ওখানে ছিল না, রাকিব ওটাতে ছিল না, কিন্তু পরবর্তীতে এই এক্সপিরিয়েন্স রাকিবেরও হয়েছে। তো আমার হচ্ছে এই সিআরবির এই এক্সপিরিয়েন্সটা হওয়ার পরে মনে হয়েছে যে না এইটা লাইফে একটা মানে এরকম ভালোবাসা আসলে পাওয়া যায় পড়াই, মানে এইটা আসলে ইনসেন লেভেল। এরপর থেকে মানে মনে হয়েছে যে না এই কাজটা যতদিন বাইচে আছি ততদিন কন্টিনিউ করা যায়, মানে এই পড়ানো আসলে ছাড়া যায় না। আপনারাও জানেন না যে আপনারা কত কোটি কোটি কত মানে কত শিক্ষার্থীদের মাঝে পৌঁছে গেছেন। স্টুডেন্টরা তখন জাস্ট লাইক এরকম, মানে আমরা তো আশা করি যে স্টুডেন্ট আমাদের ক্লাস পছন্দ করবে, দেখা হইলে সেলফি তুলবে, এতটুকু মানে এমনি একটা অবচেতন মনেই হ্যাঁ থাকে। কিন্তু স্টুডেন্টরা এসে মানে ভিড়ের মধ্যে যে দাদা মানে কেউ এত ভিড়ের মধ্যে ও সেলফি তুলতে পারতেছে না, জাস্ট টাচ করতেছে, যে পিছন থেকে দাদা স্পর্শ করে গেলাম, দাদা দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন, আমরা ক্লাস করি, আপনার ক্লাস করার পরে পরীক্ষায় ভালো করতেছি, মানে মন থেকে থাকে না যে একটা মানুষের সাথে যখন সামনাসামনি কথা বলি মানে সে মন থেকে একদম মানে আমার প্রতি ডেডিকেটেডলি বলতেছে যে দাদা আমি কৃতজ্ঞ। এটা তো মানুষের আসলে ফেস দেখেই বোঝা যায়। স্টুডেন্টদের যখন আমি কথা বলতেছিলাম দেখতেছিলাম যে মুখগুলা দেখেই মনে হচ্ছিল যে ও 100 একক সন্তুষ্ট আমার প্রতি, ও 200 একক সন্তুষ্ট, 300 একক, মানে হাসি দেখলেই বুঝে ফেলা যায় কোন না। শিক্ষার্থী কিছু বলছে না, চোখের ভাষায় হ্যাঁ, অনেক মানে কিছু বোঝা যায়। দেখেই মানে এরকম একটা অবস্থা যে আমার তখন মনে হচ্ছিল যে ভাই এইরকম একটা ভালোবাসা এইভাবে যদি পাওয়া যায় একটা প্রফেশন থেকে, মানে সেইটা আসলে মানে অবশ্যই কেরিয়ার হিসেবে নেওয়া যায়। তো এরপরে ওখানের পরে আমরা একবার রাজশাহীতে গেছিলাম, ওখানেও রাজশাহীতে রাকিব ছিল, ওটা রাকিব থেকেও শুনতে পারেন, এবং ময়মনসিংহে গেছি, সামনে অন্যান্য জায়গাগুলোতেও যাওয়ার ইচ্ছা আছে। মানে এই জিনিসটা আসলে ইনসেইন লেভেল। আমার মনে হয় যে এটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা আশীর্বাদ আমাদের যারা আমরা অনলাইন এডুকেশন সেক্টরে আসি, যে একই সাথে এখানে আর্থিক একটা স্বাবলম্বিতা এবং এই লেভেলের ইনসেইন ভালোবাসা। তো এরপর থেকে আসলে মানে একটা মোটিভই চেঞ্জ হয়ে গেছে আমার এবং রাকিবেরও। আসলে আশা করি যে রাকিব থেকে যদি এই বিষয়ে দারুণ দারুণ। তো যদি এই অনুভূতিগুলোই আসলে আমি রাকিব ভাইয়ের কাছে জানতে চাই, রাকিব ভাই মানে ওই যে ময়মনসিংহ গিয়েছিলেন, রাজশাহী গিয়েছিলেন, সেই রেসপন্সগুলো কেমন ছিল? ওই রেসপন্সের থেকে আমার যেটা সবচেয়ে বড় ভালো লাগার যেটা অভিদাদারা পায় নাই, অভিদাদারা কিন্তু পায় নাই না। দাদা পাস করে ফেলছিল, যখন অনলাইনে চলে আসে তখন কিন্তু দাদা বুয়েটের কারেন্ট স্টুডেন্ট ছিল না, তো বুয়েটে দাদার থাকা হইতো না। বাট আমি বুয়েটের হলে থাকতাম, শেরে বাংলা হলে। তো শেরে বাংলা হলেই দেখা যেত আমার অনেক স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট আমার হলে থাকতেছে, আচ্ছা আমি যেই হলে থাকতাম আর কি। তো আচ্ছা ওরা দেখলেই তো ভাইয়া আপনার ক্লাস করছে, একটা সেলফি তুলি। শুরুর দিকে ওরা অনেক এক্সাইটেড ছিল। এরপরে যখন দেখতেছে ভাইয়া লুঙ্গি পরে করিডোর দিয়ে হাঁটতেছে, তখন তো নরমালাইজ হয়ে গেছে। এটা বেস্ট। বাট ওই ফিলিংটা, শুরুর দিকের ফিলিংটা, মানে ব্রাশ করতে করতে যাচ্ছে, লুঙ্গি পরে ডাইনিং এ যাচ্ছে খাইতে, ওগুলো তো নরমাল হয়ে গেছিল। বাট শুরুর দিকে ওরা ভাইয়ের সাথে কথা বলতে, আমি দেখছি আমি কাঁধে হাত দিয়ে দিচ্ছি, ওরা কাঁপতেছে। আচ্ছা মানে এই ফিলিংটা না বোঝানো সম্ভব, অন্যরকম অন্যরকম। মানে এত অল্প অন্যরকম ভালো বয়সে লাগা। এত মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলা, মানে আর কোনো ক্যারিয়ারে এটা সম্ভব কিনা আমি মানে সেটা তো বুয়েটের গল্প। ওই যে প্রথমবার এসএস এর মানে এতদিন তো এসএস আপনার প্রচুর জনপ্রিয়, সারা বাংলাদেশে আপনার হিউজ স্টুডেন্ট। রাজশাহীতে অফলাইনে যেটা গিয়েছিলেন, যে চা ফুচকা খাওয়ার গল্পটা আর কি কি চিটাগাং আমি যাই নাই, কিন্তু রাজশাহীতে যাওয়া হয়েছে। ওখানেও স্টুডেন্ট এরকম, মানে ওখানে তো স্টুডেন্টদের কাছাকাছি যাইতে পারি নাই, কারণ অনেক স্টুডেন্ট ছিল, তো সবার কাছাকাছি যাওয়া সম্ভব হয় নাই। বাট মানে স্টুডেন্টদের ক্রেজটা আসলে দেখার মতো, পুরো এসিএস এর সব টিচারদের জন্যই আচ্ছা আইডল মনে করে সবাইকে। মাশাআল্লাহ, এটা কিন্তু অ্যাচিভমেন্ট। মানে এটা আসলে আপনারা শিক্ষার্থীদের সেই ভাইবটা দিয়েছেন, শিক্ষার্থীরা
ফিল করতে পেরেছে যে আমরা হেল্প পেয়েছি, আমরা উপকৃত হয়েছি, এবং এই যে ভাইয়ার কাছে আমরা আজীবন কৃতজ্ঞ, সেই ভাইবটা ক্রিয়েট করতে পেরেছেন বিধায় আসলে শিক্ষার্থীরা আপনাদেরকে এইভাবে আসলে রাখছে। মানে সেটা আসলে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য বিশাল পাওনা আমার কাছে মনে হচ্ছে। আমি একদম সরাসরি একটা প্রশ্ন চলে যাই, সেটা হচ্ছে যে অনলাইন দিয়ে শুরু করেছিলেন, অনলাইনে যখন শুরু করেছিলেন তখন পড়ানোর বা অনলাইনের ওয়েটা কেমন ছিল, বর্তমানে কি পরিবর্তন এসেছে অনলাইনে সেটা যদি বলতেন। তো শুরু করি, তখন তো সবাই হয় হোয়াইট বোর্ডে পড়াতো বা স্ক্রিন মানে ট্যাবে লিখে লিখে পড়াতো, নাহলে স্ক্রিন রেকর্ড করে করে ওখানে পড়াতো। তো ওই মেথডটা শুরুর দিকে খুবই ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে যখন সময় বাড়তে থাকে আর টেকনোলজিতে অনেক পরিবর্তন আসে, এখন তো স্মার্ট বোর্ড, ক্যামেরা সব কিছুই অনেক আধুনিক হয়ে গেছে। স্পেস বোর্ড দুটোই আর কি। তো এটা আসলে গ্র্যাজুয়ালি খুব ফাস্ট পরিবর্তন পাচ্ছে। এটা আশা করি এর দিকটা আরো পরিবর্তিত হবে, এবং এটা এসিএস এর হাত ধরেই বাংলাদেশে বিশালতা লাভ করবে বা হচ্ছে পরিবর্তনটা লাভ করবে আশা করছি। অভি ভাই, অফলাইনের পড়ার কথা বলছিলেন, পড়ানোর কথা বলছিলেন, যে কোনটা এখন মিস করেন, অফলাইন না অনলাইন? না, এখন তো অনলাইনে পড়াচ্ছি, অনলাইনটা তো এখন মিস করার আসলে সুযোগ নেই, বাট না না আচ্ছা রানিং করে ফেলা যায়। অভি ভাই, অফলাইনে পড়ানোর কথা বলছিলেন, যে সেটা হচ্ছে যে এই যে অফলাইনে পড়ানোর অভিজ্ঞতা আর অনলাইনে পড়ানোর অভিজ্ঞতা, দুইটার ভিতরে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে আমি তো অফলাইনে বুয়েটে চান্স পাওয়ার পর থেকে বাসায় গিয়ে স্টুডেন্টদের টিউশনি করাইতাম। তো হোম আসলে সামনাসামনি বসে পড়ালো যেটা সুবিধা, যে স্টুডেন্ট আসলে বুঝতেছে কি বুঝতেছে না, একটা পড়ানো বোঝানোর পরে জিজ্ঞেস করলে তুমি কি বুঝছো, ফেস দেখেই বুঝে ফেলা যায়। ও যদি বলেও যে বুঝছি, কিন্তু আসলে সে বুঝছে কিনা এটা তার চোখ দেখেই বুঝে ফেলা যায়। তো মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। আর অনলাইনটা এনজয় করতেছি বেশি, কারণ এখানে আসলে যদিও এখানে এই সুবিধাটা আসলে নাই, যে অনলাইনে কিন্তু আমি যদি জিজ্ঞেস করি তুমি বুঝছো কিনা, ওরা কিন্তু ওই যে সামনাসামনি এক্সপ্রেশনটা পাওয়া যায় না। তবে কমেন্টে রেসপন্সটা, এখন আমরা তো ওয়েবসাইটে ক্লাস নিই, আমাদের ক্লাসগুলো এখন বর্তমানে ফেসবুকে লাইভ হয় এবং ওয়েবসাইটেও লাইভ হয়। তো ফেসবুকের কমেন্টগুলো একটু ডিলে হয় আসতে, 7 সেকেন্ড বা 8 সেকেন্ড পরে আসে, কিন্তু আমাদের ওয়েবসাইটে একদম রিয়েল টাইম কমেন্ট। তো আমি যখন জিজ্ঞেস করি যে তুমি বুঝছো, তখন সাথে সাথে যখন 10-12টা কমেন্ট জি জি ভাই বুঝছি বুঝছি বুঝছি, তখন মানে ওই স্যাটিসফ্যাকশনটা চলে আসে। আর অনলাইনে আসলে অফলাইনে যেটা হয়তো যে একসাথে আসলে ব্যাচ করে পড়াইলে সর্বোচ্চ 3-4 জনের বেশি তো পড়াইতে পারতাম না। এখন আসলে আমাদের দেখা যায় ভার্সিটি ব্যাচে বা আমাদের এফআরবি ব্যাচে বা একাডেমিক ব্যাচে একসাথে আমাদের ক্লাসে স্টুডেন্ট আছে একটা ক্লাস 15 থেকে 20,000। মানে যেখানে আগে আমি 1-2 জন করে 3 জন করে পড়াইতাম, এখন আমি চিন্তা করি যে আমি এখন আগে একজনের জন্য যতটুকু ডেলিভারি দিতাম বা যতটুকু ইফোর্ট দিতাম, এখন যেহেতু এই ক্লাসটা 20,000 স্টুডেন্ট দেখবে, যে আমার যে প্রিপারেশনটা একটা ক্লাস নেওয়ার জন্য যে প্রিপারেশন, যে ইফোর্ট, যে কন্টেন্ট, সেটা আমার 20,000 গুণ বেশি হওয়া উচিত। তো ওইভাবেই আসলে প্ল্যান করে আমরা আমাদের কন্টেন্টগুলো সাজাই এবং ক্লাসে আমরা ওইভাবেই ডেলিভার করি, যাতে একদম ম্যাক্সিমাম এফিসিয়েন্টলি লেকচারগুলো ডেলিভার করতে পারি, এবং স্টুডেন্টরা যাতে মানে এরকম হয় না যে অফলাইনে যে স্টুডেন্ট আমাকে একটা জিনিস বুঝতে না পারলে সামনাসামনি কমেন্ট জিজ্ঞেস করে যে এটা বুঝি নাই, তো এখানে তো এই সুযোগটা নাই। তো আমি নিজেই আমাকে এইভাবে চিন্তা করি যে এই ম্যাথটা করাইতে গেলে স্টুডেন্ট থেকে কী কী প্রশ্ন আসতে পারতো, যে কোন কোন জায়গায় সে বুঝতে নাও পারে, সে হয়তো অনেক সময় কমেন্টে বলতে পারে না, বা অনেক সময় সব কমেন্ট তো পড়া সম্ভব হয় না। তো আমি নিজেই চিন্তা করি একটা ম্যাথ যখন পড়াইতে যাই, যে এই ম্যাথের মধ্যে কোন 2টা স্টেপে বা কোন জায়গাটায় বুঝতে প্রবলেম হইতে পারে অনেকের, তখন এটা নিজে থেকেই আমি এটা বুঝাই দিই, যেটা কি বুঝছো, দেখো তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা এইভাবে তা বুঝে আরেকবার একটু দেখো। মানে স্টুডেন্ট যে জিনিসটা নর্মালি অফলাইনে কমেন্ট করতো যে এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না, এটা আমি অনলাইনে ওদের হয়েই জিনিসটাকে বুঝাই দিই, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে কোনো প্রশ্ন তার করার জায়গাটাই না থাকে, আগে থেকেই সে অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, পুরো ক্লাসটা করলে পেয়ে যাচ্ছে। আর শিক্ষার্থীদের হয়ে আমি একটা প্রশ্ন ছড়ে দিতে যাচ্ছি আপনাদের দুজনকেই, সেটি হচ্ছে যে আপনাদের দুজনকে কি একসাথে কোনো ক্লাসে দেখা যাবে, এসিএস এর কোনো কোনো বিশেষ কোনো সেশনে? এটা কবে পাচ্ছি আমরা? এটা তো ইজিলি পসিবল, সামনে প্ল্যান করা যায় নাকি, যে একটা ক্লাস 2 জন একসাথে নিলাম, 2 জন দাঁড়াই, আর আমাদের তো এখন যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অনেক বড় স্পেসেও দেওয়া পসিবল। সামথিং গোয়িং টু বি ব্লাস্ট। আচ্ছা, মানে আরেকটা আমার একটা অভিজ্ঞতা আছে, মানে আমি একবার ট্রাই করেছিলাম আসলে অফলাইনে পড়ানোর জন্য পুরান ঢাকায়। তো আমি পুরান ঢাকায় গিয়েছি, পুরান ঢাকায় যাওয়ার পর চিন্তা করলাম বাচ্চা একটা ছেলে 6-এ পড়ে, প্রথম দিন তো ওকে আসলে অনেক পড়ানো টড়ানো, চাপ বা মারবো বকবো এরকম তো কিছু বলা যাবে না, ওর আইকিউ টেস্টটা আমি আসলে নেওয়ার চেষ্টা করেছি। তো আমি বললাম আচ্ছা তোমাকে আজকে পড়াবো না, তোমাকে কিছু জেনারেল কোয়েশ্চেন জিজ্ঞাসা করি। আচ্ছা ধরো তুমি জঙ্গলের রাস্তা দিয়ে হাইটা যেতেছো, হঠাৎ তোমার সামনে আসলো একটা বাঘ, তখন তুমি কি করবা? তো পুরান ঢাকা ছিল, স্যার আমি জঙ্গলের রাস্তা দিয়ে যখন হাইটা যাবো, হঠাৎ বাঘ এলে তো আমি নগদ চগদ গাছে উঠে যাবো গা।
তো আমি বললাম বা ভেরি গুড, ওর মাথায় তো বুদ্ধি আছে যে বাঘ যদি আসলে আইসা পড়ে তাহলে আমি গাছে উঠে যাবো গাছ। মানে আমি বললাম আচ্ছা ধরো বাঘটাও এবার গাছে লাফ দিছে, তখন তুমি কি করবা? বলো স্যার কোনো সমস্যা নাই, বাঘ যদি গাছে উঠবার চায় আমি নগদ চগত আবার ডাঙায় লাফ দিব। আমি বললাম বাহ ভেরি গুড, ওর মাথায় ইনস্ট্যান্ট বুদ্ধি আছে, মানে আইকিউ খুব ভালো আসলে, ওরে পড়ানো যায় যে ও আসলে ইনস্ট্যান্ট আবার কি করবে, ডাঙায় লাফ দিবে। আচ্ছা আমি বললাম ধরো বাঘটা এবার ডাঙায় লাফ দিয়ে তোমার দৌড়াইতে দৌড়াইতে নিয়ে গেল, জঙ্গলের ভিতরে নিয়ে গেল, তখন তুমি কি করবা? বলতে স্যার আমি একটা আশেপাশে একটা দিঘি বা পুকুর টুকুর খুঁজবো, যাতে আমি পুকুরে লাফ দিলে, পানিতে লাফ দিলে অন্তত 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 কি করবে, বাঘটা আসলে আমাকে ধরতে না পারবে, কারণ বাঘ তো সাঁতার পারে না। আমি তো বাঘ তো সাঁতার পারে, বাঘ সাঁতার পারে। অনেক প্রজাতির আছে, কিছু প্রজাতির বাঘ কুমিরও ধরে ফেলে। বাঘ যারা হচ্ছে যে হান্টার টাইপের বাঘ, ওরা কিন্তু কুমিরও শিকার করে ফেলে পানিতে নাইমা। এইটা জানতাম না। ও আমার একটু রেগে গেছে, রেগে যা বলতে স্যার সত্য করে বলেন আপনি আমার পক্ষে না বাঘের পক্ষে? আপনি তো দেখি আমার মাইরেই ছাড়বেন। মানে আমার আসলে ওর মার কাছে বিচার চলে গেছে, স্যার আমারে মারতে চায়, স্যার আমাকে মানে এই স্যারের কাছে পড়া যাবে না, এই স্যার আমাকে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করতেছে। তো এরকম অভিজ্ঞতাই আসলে চলছিল। তো এসিএস ফিউচার স্কুল যেটা আসলে অলরেডি আসলে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে গেছে এবং শিক্ষার্থীরা ভীষণভাবে হচ্ছে পজিটিভলি গ্রহণ করছে। এসিএস ফিউচার স্কুল যেহেতু স্কুল লেভেল 6 to 10 আমরা যেটাকে বলে থাকি, তো এই যে এইটার প্ল্যানটা কিভাবে আসলো আর এইটার আপডেটটা কি, যদি আমাকে দাদা বলেন। ফিউচার স্কুল নিয়ে আমাদের প্রথম প্ল্যানটা আসলে এইভাবে আসে, অপারের সাথে আমার যখন কথা হইতো যে আমরা তো 11, 12 এবং অ্যাডমিশন পড়াচ্ছি, তো একটা স্টুডেন্ট যদি ক্লাস 10 পর্যন্ত তার বেসিক যদি খুবই উইক থাকে, তাকে কিন্তু আসলে 11, 12-এ খুব বেশি রিসেভ করার অপশন থাকে না, মানে সুযোগটা কম। কিন্তু আমরা একটা স্টুডেন্টকে যদি 6 থেকে 10 এই মডিউলটাতে যদি তাকে আমরা পারফেক্ট এই যে ম্যাথমেটিক্যাল রাকিব যে ক্লাসগুলো নিচ্ছে বা এই কোয়ালিটির এডুকেশন যদি দিতে পারি, তাহলে কিন্তু একদম তাকে ওই যে থাকে না যে বেসমেন্ট, একটা বিল্ডিংয়ের যে বেসমেন্টের যে গুরুত্ব, উপরে একটা ফ্লোর বানানো অনেকটা ইজি, যে একতলা দুতলা উঠে গেল, ইন্টারমিডিয়েটটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে তার বেসমেন্ট হয়ে গেছে, এখন খালি একতলা দুতলা আমি উঠাইতেছি। কিন্তু ওই যে বেসমেন্টটা যাদের একদম উইক হয়ে যায় 6 থেকে 10, তাই কিন্তু আসলে আমরা চাইলেও তার সবটা জায়গায় পৌঁছতে পারি না, কারণ ওই ব্যাকআপ দেওয়াটা টাফ হয়ে যায়। তো এই জন্যই প্রথমে থেকেই আসলে প্ল্যান আস্তে ধীরে আমাদের কথোপকথনের মধ্যে আসতে থাকতো যে আমাদের আসলে 11, 12 আমরা অ্যাডমিশন নিয়ে তো কাজ করছি, সামনে পরবর্তীতে এরকমও একজন মানে এরকম শুরু করা যায় কিনা। তো তখন আসলে প্ল্যান চলতেছিল, তো তখন পারফেক্ট আসলে তখন এই যে রাকিব ইন দ্য মিন টাইম পাস করে গেল এবং আমাদের ওহি জয়েন করলো। তো এই রাকিব এবং ওহি এই দুজন হচ্ছে পারফেক্ট দুজন মানুষ যারা ফিউচার স্কুল নিয়ে এখন পারফেক্ট ওয়েতে কাজ করতেছে। আমার মনে হয় এটা রাকিবই ভালো উত্তর দিতে পারবে, তবে আমি সোফার যতটুকু ইমপ্রুভমেন্ট দেখতেছি ফিউচার স্কুলে 6 to 10 ভার্সনে ওরা যেই ক্লাসগুলো নিচ্ছে, আমার মনে হয় জাস্ট আর 1 বছর হচ্ছে ম্যাক্সিমাম, মানে 1 বছর পরে একটা বুম হবে। মানে বাংলাদেশের এই বর্তমান এডুকেশন যে স্ট্রাকচারটা, বিশেষ করে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে সায়েন্সের যে সেগমেন্টটা এবং হায়ার ম্যাথের যে সেকশনটা, এই সেকশনটাতে একটা বুম আসবে এবং পরবর্তী প্রজন্ম আসলে এই ম্যাথমেটিক্যালের যে একটা ভয়, যে ম্যাথে দুর্বলতার কারণে আমি সামনে সায়েন্স নিতে পারতেছি না বা সায়েন্স নেওয়ার ক্ষেত্রে একটা ভয় ভীতি কাজ করে, এই ভীতিটা আর থাকবে না। মানে তখন হচ্ছে যে তার যদি পড়াশোনা করার আগ্রহ থাকে, তাইলে তার কাছে একদম বিশ্বসেরা কন্টেন্ট আছে, যেটা আমরা পাই নাই। আমি এরকম একটা স্কুলে পড়ছি, সত্যি কথা বলতে আমার স্কুলে হায়ার ম্যাথের কথা তো বললাম বা ম্যাথের কথা, যে খুবই ভালো টিচার ছিলেন, কিন্তু আমার স্কুলে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য কোনো টিচারই ছিলেন না অনেস্টলি। এবং বায়োলজির টিচার ছিলেন, দেখা যদি এরকম হইতো যে হায়ার ম্যাথের টিচার কোনো দিন ফিজিক্স ক্লাস দিচ্ছে বা বায়োলজি টিচার কোনো দিন কেমিস্ট্রি ক্লাস দিচ্ছে, বাট ওই সাবজেক্টের জন্য ডেডিকেটেড কোনো টিচার ছিলেন না। তো দেখা যেত কি যে ফিজিক্স কেমিস্ট্রিগুলো আমাদের নিজেদের রিডিং করে বোঝা লাগতো। তো নিজেদের যখন একটা সূত্রের প্রতিপাদন নিজে রিডিং করে বুঝতাম, বা কেমিস্ট্রির এই জারণ বিজারণ আমি প্রথমবার নিজে রিডিং করে বুঝতাম। তো নিজে রিডিং করে বুঝলে তো আসলে এই জিনিসটা এতটা আকর্ষণীয়, এত মজার যে এটা না হয় এইটা হলে কি হয়, বা ফিজিক্সের এই যে বাস্তবিক প্রয়োগগুলো, এটা তো ফিল করতে পারতাম। তখন দেখা যেত কি যে ফিজিক্সের প্রতি বা কেমিস্ট্রির প্রতি আলাদা একটা ভালো লাগা কোনো ক্রিয়েট হতো না। নাম্বার নিজে পরে তো তুলে ফেলতে পারতাম মোটামুটি বা চেষ্টা করে, কিন্তু ওই ফিলিংটা কিন্তু আসতো না। এই জন্যই দেখা যেত যে পরবর্তীতে ইন্টারমিডিয়েটে কোপ আপ করতে একটু কষ্ট হইতো। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে এখন যদি আমি আমার ওই জিনিসটা চিন্তা করি যে যদি এরকম একটা স্টুডেন্ট থাকে যে ভালো কন্টেন্ট সে পাচ্ছে না বা কোয়ালিটিফুল ক্লাস পাচ্ছে না, কিন্তু তার ইচ্ছা আছে, আমি নিজে থেকে চেষ্টা করতে চাই, যেটা আমরা পাই না। আমার ইচ্ছা ছিল ভালো করে পড়ার বা ফিজিক্স কেমিস্ট্রি এই জিনিসগুলো ভালো মতো বোঝার, কিন্তু আমি সুযোগ পাই নাই, ওরকম ভালো টিচার পাই নাই। সেটা এখন ফিউচার স্কুল তোমার বাসায় মানে তোমার দরজার সামনে পৌঁছে দিচ্ছে। এই অলরেডি যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছে 6 থেকে 10 ভার্সনে, তোমরা জানো এটা কতটা কোয়ালিটিফুল, এবং তোমার খালি কাজ হচ্ছে দরজাটা খুলে রিসিভ করা। মানে কাইন্ড অফ এখন যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, এখন তোমার কোনো পেমেন্টও করা লাগতেছে না। এবং যখন আমাদের পেইড কোর্স আসবে, সেখানে আসলে আমাদের যে পেমেন্ট স্ট্রাকচারটা এতটা মানে কম প্রাইসে আমরা কোর্স অফার করি যে এইটা সে যদি তার ইচ্ছা থাকে করার, এটা তার জন্য কোনো ব্যারিয়ারই না। এবং বর্তমানে যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, এগুলো লাইক তুমি খালি দরজা খুলে রিসিভ করে খালি ভাই পড়াশোনাটা করো, এবং তুমি
ইনসেন লেভেলে ক্লাস পাচ্ছ, এটা তুমি খালি এটা আমার বলা না, তুমি ক্লাসগুলোই বুঝতে পারো, তুমি একটা ক্লাস করে দেখো যে এখানে কোন লেভেলে ক্লাসটা আসলে তুমি পাচ্ছ। এখন আমি এটা রাকিবের কাছে শিফট করে দিব, কারণ আমাদের ফিউচার স্কুলের ক্লাস সেগমেন্টের কন্টেন্ট সেগমেন্টের সবকিছু এখন রাকিব হ্যান্ডেল রাকিব ভাই করতেছে। দেখছে মানে এখন মানে ওর কাঁধে ধরেন যে একটা বিশাল দায়িত্ব, বাংলাদেশে একটা জেনারেশনকে হায়ার বেতে বা সায়েন্সের জন্য রেডি করার যে একটা বড় দায়িত্ব। 6 to 10 কিন্তু টাফ একটা সেশন, টোটাল টাফ একটা সেশন। এই ধরনের শিক্ষার্থীদের মানে চিন্তা ভাবনা বোঝা সো টাফ, কারণ টাফ সেশন না, একটু ডাইনামিক, ব্যতিক্রম, এখানে অনেক ভ্যারাইটি থাকতে হয়, ভ্যারাইটিসও থাকতে হয়। সেক্ষেত্রে আসলে যে এসিএস ফিউচার স্কুল 6 to 10 যেই প্রোগ্রামগুলো যাচ্ছে সেটা আসলে একাডেমিক ভাবে আগামীতে কিভাবে প্রস্তুত করতে পারে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, আমাদের এসটিএস এর যে সিনিয়র সেগমেন্টটা, সেখানকার যে কারেন্ট স্টুডেন্টরা, ওরা আসলে মানে মাঝে মাঝে আমাদের কমেন্টে বল যে ভাইয়া আপনাদেরকে কেন আগে পেলাম না, আপনাদেরকে আগে পেলে হয়তো আমাদের স্কুল থেকেই আমরা খুব ভালো করে পড়াশোনাটা করতে পারতাম। তো একটা ঘাটতি ফিল হচ্ছিল আর কি, যে আমাদেরও হয়তো এই সেগমেন্টটায় যাওয়ার দরকার। তো ওই ঘাটতিটা ইনশাল্লাহ এসিএস ফিউচার স্কুল মিটায় দিবে। আর আমাদের যে একাডেমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত কিন্তু শুধু পড়াশোনা না, হ্যাঁ পড়াশোনার পাশাপাশি পড়াশোনা ছোট্ট একটা পার্ট, পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস, ডিবেট সব কিছুই থাকবে। তো আমরা চাচ্ছি ফিউচার স্কুল থেকে শুধু পড়াশোনায় যাতে একজন শিক্ষার্থী পারদর্শী না হয়, সব কিছু সেজন্য একজন পারফেক্ট অলরাউন্ডার হিসেবে গড়ে ওঠে। আমরা এই ব্যাপারটা এনশিওর করতে চাচ্ছি। এক্ষেত্রে আসলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? আমার মনে হয় 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা আর এক্সট্রা কারিকুলার যত অ্যাক্টিভিটি, এগুলা 50-50 ব্যালেন্স। আচ্ছা, এসএসসি রেজাল্টটা বাংলাদেশের বর্তমান কারিকুলামে হয়তো এসএসসি রেজাল্টটা ইম্পর্টেন্ট, সেটা এইচএসসি ভালো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু 6 থেকে 10 পর্যন্ত একজন শিক্ষার্থীর যে ক্যারেক্টার বিল্ডিং, ওটা কিন্তু এক্সট্রা কারিকুলার যত অ্যাক্টিভিটি আছে, ডিবেট, স্পোর্টস, অন্যান্য ক্লাবিংস, ওগুলার মাধ্যমে। সেটা অনলাইনে কিভাবে করছে? আমরা বিভিন্ন কমিউনিটিস রাখবো, ক্লাবস অ্যান্ড কমিউনিটিস। আমাদের স্পোকেন ইংলিশ ক্লাব থাকবে, স্পোর্টস অ্যান্ড ফিটনেস ক্লাব থাকবে। এগুলোর মাধ্যমে ওদেরকে বাসায় বসে কিভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায় কিংবা স্পোর্টস অ্যান্ড ফিটনেসের জন্য কী কী করা যায়, আমরা এগুলো গাইড করি। মানে এক্ষেত্রে তো অভিভাবকদের একটা সহায়তা ভীষণভাবে প্রয়োজন, কারণ 6 to 10 যেই লেভেলটা আমরা চিন্তা করছি, তারা আসলে যেমন হায়ার লেভেলে যেই শিক্ষার্থীরা, তারা আসলে তাদের ফিডব্যাকটা দিতে পারে, তাদের সমস্যাগুলো জানাতে পারে, কমেন্টে হোক আর যেভাবেই হোক না কিন্তু সেক্ষেত্রে 6 to 10 যে লেভেলের শিক্ষার্থীরা, তাদের থেকে আপনারা কিভাবে আসলে কমেন্ট বা তাদের থেকে কিভাবে আপনারা? এখানে আসলে অভিভাবকদের হেল্পটাও লাগবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কাজে স্টুডেন্টস অ্যান্ড অভিভাবক দুইজনই জড়িত থাকবে। আমাদের অ্যাপের মধ্যে স্টুডেন্টেরও একটা প্রোফাইল থাকবে, প্যারেন্টেরও একটা প্রোফাইল থাকছে। তো প্যারেন্ট স্টুডেন্ট কী করতেছে, ওর যাবতীয় সমস্ত অ্যাক্টিভিটি দেখতে পারে। তো ক্লাস 6 থেকে 8 স্পেশালি, ওরা তো অনেকটা বাচ্চা, তো হ্যাঁ ওদেরকে গাইড করার জন্য প্যারেন্টটাও অ্যাক্টিভলি হেল্প করা লাগবে। আমরা এক্সপেক্ট করবো যে আমাদের প্যারেন্টরাও যাতে, শুধু স্টুডেন্টরা টাস্ক থাকবে, শুধু মানে অভিভাবকদেরও বিভিন্ন টাস্ক থাকবে আসলে। আমরা স্টুডেন্টস অ্যান্ড গার্ডিয়ানস সবাইকে একসাথে কম্বাইন এই প্রোগ্রাম। আর রাকিব ভাই, 6 to 10 যে স্কুল লেভেলে যেটা কথা বলছেন, সেটা তো আসলে একদমই ছোট একটা বয়স। সেক্ষেত্রে গার্ডিয়ানদের একটা মনিটরিং এর ব্যাপার থাকে, প্রোগ্রেসের আপডেট জানার একটা বিষয় থাকে। সেক্ষেত্রে ফিউচার স্কুল কিভাবে কাজ করবে? এই কথাটা মাথায় রেখে আমরা আমাদের পুরো একাডেমিক প্রোগ্রামটা সাজাইছি। তো আমাদের অ্যাপে শুধুমাত্র স্টুডেন্ট না, একটা প্যারেন্ট প্রোফাইল। আচ্ছা, প্যারেন্টের প্রোফাইলে গিয়ে একজন গার্ডিয়ান তার সন্তান কখন ক্লাসে ঢুকতেছে, তার পরীক্ষার রেজাল্ট কিরকম, সে কী এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতেছে, সব কিছু দেখতে পারবে একটা ড্যাশবোর্ডের মতো করে। তো ওই ব্যাপারটা মানে আমাদের অ্যাপের মাধ্যমেই এনজয় গার্ডিয়ান তার সন্তানের একদম কমপ্লিট খোঁজখবর রাখতে। চমৎকার। কিন্তু সেটা তো জানলাম, কিন্তু এই যে অভিভাবকদের রিচ করা কিংবা শিক্ষার্থীদের রিচ করা, সেই ওয়েটা কি? অলরেডি কিন্তু ক্লাস 6 থেকে 10 প্রায় 50,000 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। বাহ, এই হিউজ একটা অডিয়েন্স। এটা আসলে আসছে হচ্ছে তাদের সিনিয়র যে ভাইয়াপুরা, ওরা ওদের জুনিয়রদেরকে সাজেস্ট করে, বলছে যে এসিএস যারা অলরেডি উপকৃত হয়েছে, যেহেতু উপকৃত হয়েছে, তাহলে ওরাও জুনিয়র যে ছোট ভাইয়াপুরা ওদেরকেও সাজেস্ট করে। তার মানে এই ওয়েতে আসলে যাচ্ছে আসলে অলরেডি। আসলে তোমরা যারা এসিএস এর সিনিয়র শিক্ষার্থীরা যারা আছো, তারা কিন্তু তোমাদের ছোট্ট ভাই বোন যারা আছো, তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু তোমাদের। এই দায়িত্ব কিন্তু এসিএস থেকে তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। যাই হোক, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বর্তমানে আপনাদের দুজনের মধ্যে যে ডুটা, সেটা একটু জানবো। আমি অভিভাবকের কাছ থেকে জানতে চাচ্ছি। ডুও বলতে এখন তো আসলে রাকিবের মতো একজন মানুষকে ম্যানেজ করা ইজ লাইক মানে সবচেয়ে ইজিয়েস্ট থিং। মানে এই ক্ষেত্রে অবশ্যই একটা প্রেশারও আছে। হ্যাঁ, কুল হেডেড বলতে কি, মানে রাকিব হচ্ছে এরকম একটা মানুষ যে আমি যদি ওকে যাই বলবো, মানে আমি জানি যে আগে থেকেই
যে ওকে আমি যদি বলি রাকিব এটা করতে হবে, রাকিব বলবে ঠিক আছে, যদি বলি ওইটা করতে হবে বলে ঠিক আছে। তো এরকম একটা মানুষ, ধরেন যে ক্লাস ডিস্ট্রিবিউশন, আমাদের তো মেইনলি ডিসকাশনগুলো যে কীভাবে পড়াবো, কে কোন অধ্যায় নিবে, এইগুলাই আসলে বেশি হয়, বা পড়ানো নিয়েই কাজ হয়। তো আমি আগে থেকেই জানি যে রাকিবকে আমি যেইটা বলবো সে এইটাতেই হা বলে দিবে। তো এরকম একজন মানুষ হইলে কিন্তু প্রেশারটা আমার উপর বেশি, যে আমার আগে থেকে সব কিছু রেডি করে চিন্তা ভাবনা করতে হয়, যে আমি যখন ওকে একটা কিছু বলি আগে ওর জায়গা থেকে চিন্তা করে দেখি যে ও যে এই মানুষটা যেহেতু এতটা বিনয়ী যে না দাদা এটা বলতেছে তাহলে আচ্ছা এটা না করা যাবে না, এটা রাজি হয়ে যাই। তো আসলে আমার দিক থেকেও জিনিসটা একটু ভালো মতো ক্যালকুলেশন করে চিন্তা ভাবনা করে ওকে পিচ করা লাগে, যে এখানে আসলে রাকিব ভাইয়ের ভার্সনটা কি, রাকিব ভাইয়ের মুখ থেকে শুনি। রাকিব ভাই আসলে ওইভাবেই দেয় যে আমাকে হ্যাঁ বলতেই হবে, অপশনই থাকে না। না, আল্লাহ, চেষ্টা করি যে মানে ওকে আগে পিচ করার আগে যে 12টা অধ্যায় থাকে নর্মালি, যে কোন 6টা ও নিবে কোন 6টা আমি নিব, তো আগে গত বছর কে কোনটা নিছি, তো এভাবে আগে একটু ফিল্টার আউট করে তারপরে আগে একটু বলি হবে না। রাকিব ভাই বলে দিতে কিন্তু অপশনই থাকে না। রাকিব যে এরকম একটা প্ল্যান করছে, কোথায় দেয় প্ল্যানিংটা এত সুন্দর থাকে না, মানে ওইটাই পারফেক্ট, ওইটাই পারফেক্ট এখনো হইতে যায়। পর্যন্ত যতগুলা কোর্স আমাদের 22, 23, 24 এখন 26 ব্যাচ রানিং, যতগুলা কোর্স চলতেছে সবগুলা চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন, কোনটাতে কয়টা ক্লাস যাবে, কোনটার প্ল্যান কি হবে, সবকিছুতে যতগুলা মিটিং হয়েছে রাকিবের সাথে খালি জাস্ট জানাইছি রাকিব যে এরকম এরকম প্ল্যান করছে, তোমার কি মনে হয়? তো রাকিব বলে যে ঠিক আছে দাদা এটাই পারফেক্ট প্ল্যান, এটাই কন্টিনিউ করি। তো এই জন্য মানে আমারও একটা এক্সট্রা প্রেশার ফিল হয় যে ওকে এক্সট্রা প্রেশার দিয়ে বলতেছে কিনা, ও তো বলেও না। মানে যদি কখনো এরকম হয় যে ওর এক্সট্রা প্রেশার পড়ে যাচ্ছে, দাদা বেশি কাজ দিয়ে বলতেছে, তাও রাজি হয়ে যায়। তো এটা তো আমার জন্য একটা মানে চিন্তার বিষয়, যে এরকম একটা বিনয়ী মানুষকে যখন একটা কাজ দিব তখন আবার চিন্তা ভাবনা করে মানে একটা বেশি আসলে কখনো pressure হয়ে reject যায়। করে দেয়। না না, রিজেক্ট তো প্রথমবারই করছিল, রিজেকশনেরটা প্রথমবারই, এরপরে যে রাজি হলো এরপরে আর ঠিক কোনো- হতে পারে না দাদা। না অলরাইট, সিলেবাসের বাইরে গল্পে কিন্তু জমে পুরাই ক্ষীর, কিন্তু এখন কিন্তু আরও জমে যাবে, কারণ এখন হবে আপনাদেরকে ঝালাই করার সুযোগ, অর্থাৎ র্যাপিড ফায়ার রাউন্ড। সেখানে আমি কোয়েশ্চেন করবো, কিন্তু সেই কোয়েশ্চেনগুলো ঝটপটভাবে উত্তর দিতে হবে, এবং সেটাও কোনো একটা ওয়েতে, সেটা হচ্ছে পিং পং গেমের মাধ্যমে। খুব কঠিন কিছু হবে। অভিদা, প্রথমে আপনার পালা, আপনি রেডি? হ্যাঁ, মাথায় রাখতে হবে কিন্তু পড়া কিন্তু যাবে না। হ্যাঁ, মনোযোগ কিন্তু দূরে রাখতে হবে। আগেই বলেছেন ম্যাথ কিন্তু কি কাজ করে, মনোযোগ ধরে রাখতে কাজ করে। আচ্ছা, আমি কি শুরু করছি? এটা কি শর্ট অ্যান্সার জাস্ট? শর্ট অ্যান্সার, হ্যাঁ। আমি যাচ্ছি একটা করে প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন করবো, তো একটা করে উত্তর দিবে। ওকে, যাচ্ছি তাহলে আমি। হ্যাঁ, ওকে। আপনি যখন শিক্ষার্থী ছিলেন তখন কোন সাবজেক্টে সবচেয়ে বেশি অপছন্দ করতেন? বাংলা ব্যাকরণ। আর বাংলাদেশের বর্তমানে এডুকেশন সিস্টেম থেকে কোন জিনিসটা পরিবর্তন করতে চান? এক্সাম সিস্টেমটা একটু চেঞ্জ করা দরকার। অলরাইট, যদি শিক্ষক না হতেন তাহলে কি হতেন? ইঞ্জিনিয়ার, যেহেতু নিজে অলরেডি ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ারিং কোনো জব করতাম হয়তো। খেলাধুলার প্রসঙ্গ যেহেতু চলে আসছে, তাহলে বলতে হচ্ছে স্পোর্টস কোনটা পছন্দ, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ওকে, স্টুডেন্টের একটা ক্রিয়েটিভ এক্সকিউজ বলেন। এক্সকিউজ বলতে আমি একবার বাড়ির কাজ দিয়েছিলাম স্টুডেন্টকে, তো পরের ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে বাড়ির কাজ কে কে করো নাই, তখন একজন বলছিল দাদা আমি তো হোস্টেলে থাকি, তো আপনি তো হোস্টেলের কাজ দেন নাই, এই জন্য আমি করি নাই। হোমওয়ার্কের জায়গায় হচ্ছে হোস্টেল ওয়ার্ক দিতে হইতো। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে ম্যাথের কোন টপিকটা শেখাতে ভালো লাগে? ক্যালকুলাস, অন্তরীকরণটা বেশি ভালো লাগে পড়াইতে। আচ্ছা, আপনার প্রিয় গণিতবিদ কে? গণিতবিদ প্রিয় অয়লার। গণিত ছাড়া আর কোন বিষয় ভালো লাগে? ফিজিক্স। যারা শিক্ষক হতে চায় তাদের একটা পরামর্শ দেন। শিক্ষক হওয়ার জন্য পরামর্শ হচ্ছে টাইম সেন্সটা একটু বেশি থাকা লাগবে, যাতে সবাই যে কোনো কাজে টাইমিংটা মেনটেন করা, এবং ইফোর্টটা মানে যতটুকু বেস্ট পসিবল হয় একটা ক্লাস নেওয়ার জন্য প্রিপারেশনটা সর্বোচ্চটা দিয়ে নেওয়া, এটাই। ওকে, ঠিক আছে। ধরেন আপনাকে কোনো সুপার হিরোর পাওয়ার দেওয়া হলো, তখন কি করতেন? সুপার হিরোর পাওয়ার দিলে ইনভিজিবল হয়ে যাওয়ার একটা টার্গেট নিতাম, ইনভিজিবল হয়ে ঘোরাফেরা করা যায় কিনা। এক্সট্রা কারণ কেন? এমনি ভালো লাগতো, তখন মনে হইতো যে ঘুরে যখন যেখানে খুশি ঘুরে বেড়াইতাম। আচ্ছা, গোপন তথ্য ফাঁস করে দিতেন নাকি? হচ্ছে ওকে, রাইট। আমাদের 10টা কোয়েশ্চেন অলরেডি শেষ, এবং আপনি কিন্তু সাকসেস। একবারও কিন্তু পড়ে নাই, পড়ছে একবারও না, একবারও পড়ে নাই। হচ্ছে এবার কিন্তু আপনার জন্য আরো টাফ হয়ে গেছে। হচ্ছে রাকিব ভাই, রেডি আপনি? হ্যাঁ আমার তো সেম কোয়েশ্চেনগুলো আপনাকে করব, চটপট করে উত্তর দিতে হবে, কেমন? আচ্ছা, ঠিক আছে। আপনি যখন শিক্ষার্থী ছিলেন তখন কোন সাবজেক্ট সবচেয়ে বেশি অপছন্দ করতেন? হাই স্কুলে থাকতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গোটা নেই। ও, আচ্ছা, বাংলাদেশের বর্তমান এডুকেশন সিস্টেম থেকে কোন জিনিসটা পরিবর্তন? এক্সাম্পল আমার গাদাস ট্যাক। ওকে, ঠিক আছে। যদি শিক্ষক না হতেন তাহলে কি হতেন? আমি একটা ইউনিভার্সিটির টিচার হওয়ার ট্রাই করতাম। অলরাইট, ক্রিকেট না ফুটবল, কোনটা পছন্দ? ক্রিকেট। গণিতের কোন টপিকটা শেখাতে ভালো লাগে? সব। সব শেখাতে ভালো লাগে। আপনার প্রিয় গণিতবিদ কে? গণিতবিদ ওভাবে নাই প্রিয়, ফিজিক্সটাতে টেসলা। আচ্ছা, গণিত ছাড়া আর কোন বিষয় ভালো লাগে? গণিত ছাড়া ফিজিক্স।
ফিজিক্স ভালো লাগে। যারা শিক্ষক হতে চায় তাদের জন্য একটা পরামর্শ যদি দিতেন। আগে নিজে পড়ো ভালো। ওকে, ধরেন আপনাকে সুপার হিরো পাওয়ার দেওয়া হলো, কি করতেন? পৃথিবীতে যত কিছু চলতেছে সবগুলো খাওয়া দিতাম। কিভাবে? পাওয়ার কি? ওহো, অল রাইট, আমরা শেষ করে ফেলাম আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। এবং এই এখন করতে এতক্ষণ পরে নাই হচ্ছে। এবং আমার মানে ভাবতে অবাক লাগছে, 10টা প্রশ্নের উত্তর সেটা কিন্তু ভাবতেও কিন্তু মস্তিষ্কে সময় ব্যয় করতে হয়, কিন্তু সেই একবারও কিন্তু দুজনের একজনও কিন্তু আসলে বল একবারের জন্য আসলে ফালায়নি। দেশে না বেশি দাদা লাগবে। সেটা একটা রহস্য হতে পারে। তার মানে কি আমি ধরে নিব যে এই রাউন্ডে দাদা এগিয়ে আছে, এরকম কিছু বলেন মানে? অল রাইট, শেষ হয়ে গেল আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড, কিন্তু লাস্ট সেগমেন্ট সেটি হচ্ছে আউট অফ দ্য ক্লাসরুম। ছোট্ট কিছু কোয়েশ্চন, সেটা হচ্ছে যে এত কাজে ব্যস্ত থাকেন, পড়ানোর কাজে ব্যস্ত থাকেন, এত শিক্ষার্থীদের গুড ফিডব্যাক পাচ্ছেন, কিন্তু সপ্তাহে তো নিজেদেরও একটা সময় কাটানোর সময় প্রয়োজন হয়, তাই না? উইকেন্ডে কিভাবে সময় কাটানো? রাকিব ভাই, আপনি যদি বলতেন। ঘুমাই। লম্বা ছুটি দিলে? তারপরে ঘুমাই। তখনও ঘুমান। অপশন লম্বা ছুটি, ঘুম, উইকেন্ড, ঘুম। মানে এই প্রশ্ন যদি আমি অভিদাকে বলি, অভিদা উইকেন্ডে কি করেন? আমিও প্রচুর ঘুমাই, আর সাথে উইকেন্ডে বেশি ছুটি পেলে ঘুরতে যেতে ভালো লাগে, ফ্যামিলির সাথে সময় কাটাইতে, ঘুরতে যাওয়া। পরিবারের সাথে সময় কাটানো হয় হচ্ছে। আচ্ছা, এমন একটা হবি বলেন যেটা সব সময় করতে চেয়েছেন কিন্তু কোনো কারণে করা হয়নি, বাকি ফিউচারে করবেন এরকম আশাবাদী আছেন? করা হয়নি এরকম কিছু মাথায় আসতেছে না, বাট ক্রিকেট খেলাটাই আসলে হবি ছিল, প্রচুর খেলছি, ক্রিকেটার হওয়ারও ইচ্ছা ছিল, হইতে পারি নাই, এটা বলা যাইতে পারে। এছাড়া আসলে আর কিছু মাথায় আসতেছে না। আর যদি একই প্রশ্ন আমি হচ্ছে রাকিব ভাইকে বলি, যে এমন একটা হবি যেটা করতে চেয়েছেন কিন্তু করতে পারেনি, কিন্তু ইন ফিউচারে করার ইচ্ছা আছে? বাইক নিয়ে হারাই যাওয়া। বাইক হারিয়ে যাবেন? বিপদে পড়বো আমি। মানে বাইক নিয়ে কি বাংলাদেশে হারিয়ে যাবেন নাকি দেশের বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে? বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে হারানোর কোনো জায়গা নাই। জায়গা ফেসবুকে পোস্ট দিলে পোলাপান খুঁজে বের করে ফেলবে। এত শিক্ষার্থী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনাকে হারানো, আপনি হারিয়ে যাওয়ার কোনো অপশনই পাবেন না আসলে, আপনাকে কেউ হারাতে দিবেই না। আচ্ছা, অভিভাইকে প্রশ্ন, যে এমন কোনো বই বা সিনেমা যেটা আপনার লাইফে ইম্প্যাক্ট করেছে? বই বা সিনেমা দেখা হয় তো নিশ্চয়ই? সিনেমা দেখা হয়, বই পড়া হয় না? বই এখন এই যে এই অনলাইনে পড়ানোর পর থেকে আসলে মানে একাডেমিক থেকে ইন্টারমিডিয়েট, তারপর বুয়েট, তারপরে এখন এত বেশি ব্যস্ত থাকি এই সব নিয়ে যে অন্য বাইরের বই আসলে পড়ার সময় হয়ে ওঠে না, একাডেমিক বইয়ের বাইরে আসলে সময় দিতে পারি না। তো মুভি বললে আসলে মুভি অনেক বেশি দেখা হয়। তো রিসেন্ট দৃশ্যম মুভিটা খুবই ভালো লাগছে দেখে, এবং মনে হয়েছে যে না, লাইফে আসলে ফ্যামিলির জন্য এরকম কিছু যে কোনো রিস্ক নেওয়া যাইতে পারে, বা এই সিনেমাটা যেহেতু ফ্যামিলি কেন্দ্রিক, যে ফ্যামিলির জন্য যতটুকু স্যাক্রিফাইস করা যায়, এই জিনিসটা আমার মনে হয়েছে যে না, এটা লাইফে আসলে একটা ইম্প্যাক্ট ফেলছে আমার। অভিভাবকের কাছ থেকে তো আনসার পেয়ে গেলাম, যদি একই প্রশ্ন করি যে আসলে এমন কোনো বই বা সিনেমা যা আপনার জীবনে ইম্প্যাক্ট তৈরি করেছে? ওরকম কোনো সিনেমা আমার মনে। বই আছে, বই পড়া হয়? বই তো ম্যাথমেটিক্স বই। আপনার জীবনে কখনো ভূতের গল্প এই টাইপের গল্প ছিল না? মানে সে মানে হয় না ছোটবেলা, ওগুলো ইম্প্যাক্ট রাখার মতো, মানে ইম্প্যাক্ট তৈরি করে না, কিন্তু করেছেন নিশ্চয়ই, প্রচুর বই পড়া হয়েছে, সাহিত্য পছন্দ করেন নিশ্চয়ই। আমি 9-10-এ থাকতে পড়তাম, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের বই পড়তাম, কিন্তু এরপরে পড়া হয়নি। স্কুলে হাই স্কুলে যখন ওই আনন্দ পাঠগুলো হ্যাঁ হ্যাঁ সহপাঠ যেটা এখন হ্যাঁ, দেওয়ার সাথে সাথে পড়া ওটা বই নিয়ে এসে 2 দিনের মধ্যে পুরো বই শেষ। মানে ইন্টার লেভেলে কিন্তু আবার ওগুলো পড়া যায় না, ওগুলো আবার হচ্ছে সো টাফ, হচ্ছে নাটক থাকে, উপন্যাস থাকে, লম্বা থাকে আসলে। আর যাই হোক, আপনাদের সাথে গল্প করে আমাদের ভীষণ ভালো লেগেছে। আই হোপ শিক্ষার্থীরা ভীষণ উপভোগ করেছে, আর আমি তো করেছি অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছিলে এসিএস ফিউচার স্কুল প্রেজেন্টস সিলেবাসের বাইরে, পুরোটা সময় জুড়ে ছিলাম আমি আপনার নামে তাসের। পরবর্তীতে হাজির হয়ে যাবো অন্য কোনো এপিসোডে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, এসিএস ফিউচার স্কুলের সাথেই থাকো।